প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাকে বুড়ো বলছো? এখনো অনেক বেশি ইয়াং আমি, একদম তরতাজা। এখনো একখানা কচি বউ পাবার যোগ্যতা রাখি আমি। তখনই রমেশা খাতুন ক্ষিপ্ত হয়ে খড়খড়ে আওয়াজে বলল, বিয়ের শখ খুঁচিয়ে দেবো বুড়ো। কোন কচি সতীন তখন তোমার সঙ্গে সংসার করবে তাই দেখবো। বিউটি তাজ্জবনে ঠায় দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছে। রমেশা বিউটিকে লক্ষ্য করতেই সহসা বিউটি সালাম করল বৃদ্ধাকে। রমেশা সালাম দিয়ে বললেন, তোমার চাঁদপানা মুখখানি দেখাও নাথবো, দেখে চোখখানি জুড়াই আমার। আমার বউকে তো এমনি দেখাবো না সুন্দরী, আগে হাদিয়া তারপর বউ দেখা। একটা দ্বিধাবোধ থেকে বিউটি নিজের নিকাবটা সরাতে পারছে না, অথচ রমিশা খাতুন কতই না আশা নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। রমিশা খাতুন বোধ করি বিউটির সংকোচ বুঝতে পারলেন। বিউটির ব্যাপারে মেয়ে মহিমার কাছ থেকে শুনেছেন, তাই বিজ্ঞদের মতো করে অত্যন্ত কোমল আদুরে মাখানো গলায় রমিশা খাতুন মিষ্টি হেসে বললেন, আমাকে মুখ দেখাতে সংকোচ কিসের নাথবো? আমি জানি না কিভাবে তোকে বলবো বা সান্ত্বনা বাণী শোনাবো, তবে একটা কথা বলতে পারি, আমার নাতি যদি কোনো পুণ্য করে থাকে সেটা তোকে বিয়ে করেই করেছে। তাই আমার সামনে মুখ দেখাতেই গিয়ে কুকড়ে থাকিস না। আমিও তো একটা নারী, আমি তোকে অবহেলা করব এমনটা কেন ভাবছিস? বিউটি অবাক হয়ে তাকালো। ওর চোখে সামান্য অশ্রু জমেছে। বিউটি নিজেকে ভীষণভাবে শক্ত রাখতে পারে, নিজের দুর্বলতা দেখানোটা ওর কাছে বড্ড বোকামো। সেই নিকাব উঠালো মুখ থেকে। রমিশা খাতুন একটুও চমকালেন না দেখে বিউটি অবাক হলো, যার পরনে অবাক হয়ে ও বৃদ্ধার দিকে তাকালো, বলল, আপনি জানতেন আমার চেহারা এমন? মাথা নাড়ালেন রমিশা খাতুন, যার অর্থ হ্যাঁ। তিনি সুরেলা কণ্ঠে বলেন, শোন নাথবো, ওই যে চাঁদ দেখছিস না, আকাশের ওই চাঁদের তো কলঙ্ক আছে। তুই বলি সেই চাঁদ, চাঁদের একটু আধটু কলঙ্ক বিশেষ। একদমই মনে এমন চিন্তা আনিস না যে তোকে আমি মিথ্যা বলছি আর বানভাসী কথায় ভোলাচ্ছি। আমি শিক্ষিত একজন মানুষ, তাই আমাকে অন্য সব চুক্তিতে দাদি নানিদের তালিকায় ফেলিস না। আমি আমার নাতির ওপর ভীষণ সন্তুষ্ট, কারণটা তোকে বিয়ে করেছে বলেই। আয় তো দেখি নাথবো, তোর হাদিয়ানে তো দেখি। বিউটি মুগ্ধ চোখে তাকিয়ে রইল শুধু। ওর ধারণা সম্পূর্ণ বদলে গেছে রমিশা খাতুনকে দেখে। সত্যি ও অন্যান্য নানি দাদির মতোই ভেবেছিল, যারা একটু খুঁতখুঁতে টাইপের হয়, আগের যুগের মানুষেরা যেমন হয় আর কি। কিন্তু তারা যে আদতে মানুষ হিসেবে খারাপ তা নয়। কিন্তু রমিশা খাতুনের কথা ও সুন্দর ব্যবহার আর মুখের বচনভঙ্গি দেখে ও সত্যি ও মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে। ততক্ষণে রমিশা খাতুন নিজের হাত থেকে সোনার মোটা বালা দুটো খুলে বিউটির হাতে পরাতে পরাতে বললেন, একটাই নাতি আমার, আমি ঠিক করে রেখেছিলাম যে ওর বউকে আমি আমার এই সোনার বালাগুলো দেব। এইগুলো আমার বিয়ের, আমার শ্বশুর আমাকে গড়িয়ে দিয়েছিল। দেখতে পছন্দ, দেখ তো পছন্দ হয়। যদিও ডিজাইনটা সেকেলে, কিন্তু শ্বশুরমশাই দিয়েছেন বলে এটা আমার অনেক পছন্দের, বুঝলি? রহমান আলীর মিষ্টি মুখে বললেন, ওরে, তুমি তো সোনার বালা দিলে, এবারে আমি কি দিই বলো তো? বিউটি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে কেবলই সবার দিকে। ওর এতটাও স্নেহ আদর পাবে এক বিন্দু আশা করেনি, অথচ আস্তে আস্তে মানুষ পটে কত কিছুই না ভাসছিল। সুপ্রিয় মুখ গোমরা করে বলল, সুন্দরী, এটা কিন্তু ঠিক না। বিউটি যদি নতুন বউ হিসেবে গিফট পায় তবে আমি কেন পাবো না কিছু? আমিও তো নতুন বিয়ে করেছি, সেই হিসেবে আমিও নতুন বউয়ের পাশাপাশি নতুন বর। এ কেমন অবিচার? রহমান আলী আর রমিশা হেসে ফেললেন। তন্মধ্যে সুপ্রিয়ার মামাতো দু বোন এসে দাঁড়ালো। ওরা ওর মাকেই ডাকতে গিয়েছিল নিজেদের ঘরে। সুপ্রিয়ারা আসবে শুনে সুপ্রিয়র মামা রমিজ উদ্দিন বাজারে গেছেন, সঙ্গে ছেলে মারুফকে সঙ্গে নিয়েছেন, যেন আসার সময় ব্যাগ ভর্তি বাজার বই আনতে অসুবিধে না হয়। মুক্তা অবাক হয়ে নিজের মুখ হাত দিয়ে বলল, ও মা গো, ভাবির মুখের এক পাশে এমন কেন? রিক্তা বলল, আরে সিনেমায় দেখিস না, এসিড মারলে এমন হয়, মনে তো হয় এসিডেই এরকম হয়েছে। সুপ্রিয়র মামি ওদের দু বোনকে ঠেলে সরিয়ে দিয়ে বিউটির মুখ নিজের হাতে ঘুরিয়ে দেখলেন, চমকে বললেন, একই দশা,
এমন রাজপুত্রের মতো ছেলেটার বউ এমন বিশ্রী চেহারা, এও সম্ভব মানা? বিউটি জানতো এমন কথার বান আসবেই, সেজন্যই আগে থেকেই ও তৈরি ছিল। ওকে ঘিরে যে এমন কথা হবে তা ও আগে থেকে তা টের পাচ্ছিল বই কি, এটা নতুন কিছু নয়। সে ওদিক থেকে দৃষ্টি সরিয়ে তার নেওয়ায় শ্রেয় মনে করল। রমিশা খাতুন বিরক্ত হয়ে বললেন, কি সমস্যা সাহেলা? এইটা কি ধরনের ব্যবহার আমার নাত বউর সঙ্গে? আমি এতটা মেনে নেব না। মা, আপনারে তো আমি আগেও বলেছিলাম আমার মুক্তার লগে সুপ্রিয়র বিয়েটা দেন। একবার চাইয়ে দেখে ওদের দুজনের চেহারাটা মিলিয়ে দেখেন। আমার মাইয়া বহু গুণে সুন্দরী সুপ্রিয়র বউয়ের চাইতে। আমার তো আফসোস হচ্ছে, ছেলেটা এমন বিশ্রী চেহারা মাইয়ার সঙ্গে আজীবন কেমনে কাটাইব। রহমান আলী এবারে থমকে উঠলেন, ছেলের বউকে উদ্দেশ্য করে বললেন, এত কথা তো আমার পছন্দ হচ্ছে না। যার বউ তা যদি কোনো সমস্যা না থাকে, তবে তোমার এত কথা কিসের? তোমার এই ফুলসল স্বভাব পছন্দ আর না আমার। আপনি যাই বলেন আব্বা, পুরুষ মানুষ সারাদিন খেটে খুটে আসে, ঘরে এসে সুন্দর একখানা মুখ দেখতে না পারলে কি মন মেজাজ ভালো থাকে? সারাদিনের কাজ করে তিক্ততা তো এমন চেহারা দেখলে তত্তর করে আরো বাড়বে। কিন্তু যদি সুন্দরী বউ হয় তবে পুরুষ নিজের সুন্দর বউ দেখেই শান্ত হয়ে যায়। মন ভালো করার ওষুধ তো হয় ঘরের বউ, সেখানে এমন। ব্যাস মামি, অনেকদিন পরে এসেছি বলে অনেকক্ষণ থেকে তোমার আজে বাজে কথা শুনছিলাম। আমি কোনোভাবেই চাচ্ছিলাম না তোমার সঙ্গে দু চারটে কথা বলে মনোমালিন্য হোক, কিন্তু তুমি একেবারে লিমিট ক্রস করে ফেলেছো। আরেকটা বাজে কথা যদি আমার বউকে নিয়ে বলো তবে ভুলে যাব তুমি সম্পর্কে আমার মামি। সালেহা বললেন, আমি তো তোর ভালো চিন্তা করেই বললাম। কি দেখে বিয়ে করলি তুই তোর এই চাচাতো বোনকে? এভাবে এমন একটা মেয়ে তোর গলায় ঝোলালো কিভাবে তোর চাচা? সুপ্রিয়র মেজাজ বেশ ভালোভাবেই হারিয়েছে, তাই ছোট বড় কাউকে সে তোয়াক্কা করলো না, ক্ষুদ্র গলায় বলল, আমার স্ত্রীকে নিয়ে আর একটাও কথা হলে এক্ষুনি আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব। নানু, আমি না হয় থামলাম, কিন্তু গ্রামের মানুষ যখন নতুন বউ দেখতে আসবে তখন সবার কথার তোপে পিষ্ট করবে, তখন কি বলবে? আর কোনো কথা হওয়ার আগেই রহমান আলী ধমকে ওদের ঘরে যেতে বললেন। সবাই যাওয়ার আগে সুপ্রিয় সবাইকে উপেক্ষা করে বিউটির হাত ধরে ভেতরের ঘরে নিয়ে গেল। রমিশা খাতুন বিরক্ত হয়ে ছেলের বউকে শাসিয়ে সুপ্রিয়র জন্য বরাদ্দকৃত রুমের দিকে পা বাড়ালেন। সুপ্রিয়র নানা বাড়িটা বেশ বড়, বংশ পরম্পরায় রহমান আলীর বাবার সম্পত্তি অনেক। এই বাড়িটার বয়স 25 বছরের বেশি। সুপ্রিয়র জন্মের 6 বছর পর এই বাড়িটা করা হয়। সুপ্রিয় যখনই নানু বাড়ি মায়ের সঙ্গে আসতো, সারা বাড়ি দাপিয়ে বেড়াতো। অথচ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিয় হয়ে গেছে একদম আলাদা গোছের। ওর চঞ্চলতা হারিয়ে একদম শান্ত বাচ্চা হয়ে যায়। পড়াশোনায় বেজায় ব্যস্ত হয়ে খেলাধুলা সব বন্ধ করে দিয়েছিল এক অজানা কারণেই, যেটা এখনো অতি সুপ্রিয় কাউকেই বলেনি। বিউটি বোরখার নিকাব খুলতে খুলতে বলল, মামি কিন্তু ভুল কিছু বলেননি সুপ্রিয় ভাই। এক চড়ে দাঁত ফেলে দিব। তুই কি বুঝিস এসবের? ওনার কোনো রাইট নেই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করার। এখন কি উনি ঠিক করবেন আমি কাকে বিয়ে করব না করব? বিয়েটা যেভাবেই হোক, তুই আমার স্ত্রী, তাই তোকে কেউ আঘাত করতে এলে তার সর্বপ্রথম আমাকে টপকাতে হবে। বিউটি চেঞ্জ করে ওড়না পেঁচিয়ে নিজের চুল ঢেকে ফেলল। কিছু বলার জন্য মুখ খুলবে তখনই রমিশা খাতুন হাতে শরবত নিয়ে ঢুকলেন। সুপ্রিয় নানু ভাই, তুই আর তোর বউ যে আসবি সেটা তো আমরা স্বপ্নেও ভাবিনি। আমি ভীষণ খুশি হয়েছি। বিউটি আর কিছু না বলে সামান্য জোর করে সামান্য হাসল। নানি তার হাসি মাখা মুখ ছুঁয়ে আদর করলেন, এরপর মাথায় হাত রেখে বললেন, তোর মুখ এত মলিন কেন নাদবো? নতুন বউয়ের মুখে তো সবসময় হাসি থাকবে। ওসব কথা মনে রাখিস না, বুঝলি? আচ্ছা, পরে বকে দিয়েছি। বিউটির খারাপ লাগা বাড়ল। এ বাড়িতে আসতে না আসতেই এক দফা ঝামেলা হলো।
ওর জন্য মামি কতগুলো কথা শুনলো, ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেললো। রমিশা খাতুন মস্করা করে বললেন, আমার নাতিকে তোকে খুশি করতে পারে নাই? ও কি অক্ষম নাকি? এমন শুকনো কেন তুই? বিয়ের পর তো মাইয়া মানুষ মোটা হয়, যেমন আমি হয়েছিলাম। খুব খুব করে কেসে উঠল সুপ্রিয়। শেষ কথা শুনে রহমান আলীও কাশলেন। বুড়ো বয়সে এসে এসব কি শুনতে হচ্ছে। তিনি বললেন, রমেশা কি শুরু করলো? আরে রমেশা কি শুরু করলা? নাতি আমার কাশিতে কাশিতে শেষ হয়ে যাবে। বিউটির লজ্জায় পারলে মাটিতে মিশে যাবে। সুপ্রিয় তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলে রমিশা হেসে ফেললেন। নাতি আমার বড়ই লাজু। বিউটি মাথা নাড়ল কেবল। এমন পরিস্থিতিতে পড়বে সেও কি ভেবেছিল? বাইরে ভিড় জমতে শুরু করলো। আশেপাশের প্রতিবেশীরা এসেছে নতুন বউ দেখতে। গ্রামে এমনই হয়, বউ দেখার ঝোঁক বেড়ে যায় নতুন বউ শুনলেই। একজন বলল, নতুন বউ দেখতে এলাম। রমিশা খাতুন বললেন। এসো এসো সব। সবাই বিউটিকে ঘিরে ধরল। সুপ্রিয় তখন রহমান আলীর সঙ্গে ফোঁস মেজাজে গল্প করতে ব্যস্ত। বিশাল গাছ বাগানে টং পাতা হয়েছে, সুন্দর হিমেল বাতাস বইছে। সুন্দর বাতাসে আরামে সুপ্রিয় বারবার চোখ বন্ধ করে নিচ্ছে। ইস, প্রকৃতি কি সুন্দর। একজন বৃদ্ধা মহিলা বিউটির মুখে হাত দিয়ে এদিক সেদিক ঘুরিয়ে নাক সিটকে সরে গেল। মিষ্টি কথার আড়ালে তীর্যক মন্তব্য করতে চাইল না, বলে উঠল, বইয়ের মুখটা এমন কেন? শহরে মেয়েরা তো এমন থাকে না, ওরা তো সুন্দর হয়। তা রমিসা, তোমার নাতি তো দেখি একেবারে রাজপুত্রের মতো, তা বউ এমন যে? আরেকজন বলল, সুপ্রিয়া তো কত ভালো ছেলে, তার বউ এইরকম? কোনো দিক থেকে কম নাই। তা কোন দুঃখে এমন মেয়েকে নিজের কাঁধে নিল? বিউটি সব শুনেও চুপ করে রইল নিষ্প্রভ দৃষ্টিতে। সবার এত অজস্র কথাতেও ওর মুখে এটি রইল একফালি হাসি। তবে ওর শরীরটা কাঁপছিল কেন যেন। আবারও সেই পুরনো কিছু তিক্ত অভিজ্ঞতা হচ্ছে। ঘুরে ফিরে ওর জীবনে এমন কিছু কথার বান আসেই। ওর ভবিতব্য এটা, যতদিন বাঁচতে হবে মানুষের কটু কথা, দয়া, করুণা, যোগ, আফসোসের বাণী, তীব্র কথাঘাতে সবাই এক একবার ওকে জ্যান্ত অবস্থায় মেরে যাবে। এ আর নতুন কি? আহারে, সেটা এমন একটা মেয়ের সঙ্গে সংসার করতে পারবে? আবেগে তো বিষয়টা করেছে, কিন্তু দেখা যাবে কদিন পর এসব আবেগ টাবেগ জানলা দিয়ে পালাবে। দেখা যাইব ছাড়াছাড়ি হইয়া গেছে, মাঝখান থেকে এই মেয়েটার কপাল পুড়বে। তোমরা বউ দেখতে আসছো, দেখবে চলে যাবা। অনেকক্ষণ ধরে তোমাদের আবল তাবল কথা শুনছি। প্রতিবেশী বলে যে সব সময় চুপচাপ তোমাদের কথা সহ্য করব ভেবো না। বউ দেখা শেষ, এবার তোমরা আসতে পারো আমার বাড়ি থেকে। এমন সময় সুপ্রিয় সামনে দাঁড়িয়ে বলল, আপনারা সবাই শুনুন, এই যে মেয়েটাকে দেখছেন, ওর নাম বিউটি, আমার বউ। তার মুখের দাগ তার পরিচয় না, সে এখন আমার জীবন সঙ্গিনী, আমার সুখের কারণ। তার চেহারা নিয়ে যারা কথা বলছেন তাদের বলছি, আমি জীবন থাকতে আমার স্ত্রীকে ছাড়বো না। কোন আবেগে ভেসে গিয়ে তাকে আমি বিয়ে করিনি। আবেগে ভেসে গিয়ে তাকে আমি বিয়ে করিনি। কোন আবেগে ভেসে গিয়ে আমি তাকে বিয়ে করিনি। আর না আমার আবেগের বয়স আছে। অন্যের চেহারা নিয়ে মন্তব্য করার আগে নিজেদের দিকেও একবার তাকান। স্বভাবতই সুপ্রিয় কারোর সঙ্গে এভাবে কথা বলে না, কিন্তু বিউটিকে উদ্দেশ্য করে কথার ফলা আসছিল সেটাই মানতে পারছিল না সুপ্রিয়। কি বেয়াদব তোমার নাতি রমিসা, আমাদের সঙ্গে এইভাবে কথা কইতাছে ক্যা? আমরা তো আর ভুল কিছু বলি নাই। যার চেহারার বহর দেখলাম, কালা হইলেও না হয় মানা যেত, কিন্তু এমন পোড়ামুখী মেয়ের সঙ্গে কি আর সংসার হয়? রমিশা এবার বেজায় চটে গেলেন, থমথমে মুখে বললেন, অনেক হয়েছে, এইবার বের হও আমার বাড়ি থেকে। জীবনে আর এবারের মুখও হবে না তোমরা। তোমরা আমার প্রতিবেশী ভাবতেই ঘেন্না লাগছে। তোমাদের মন মানসিকতা এত দুর্ভিক্ষ ছি। রাগান্বিত রমিশা খাতুনকে রেগে যেতে দেখে সবাই চুপ হয়ে গেল। কেউ কিছু বলার সাহস পেল না। গ্রামের লোকজন ছিছিক করতে করতে বেরিয়ে গেল। পুরোটা সময় বিউটি ছিল নিস্তব্ধ, নীরব। ওর এখন ঠিক কিরকম প্রতিক্রিয়া দেখানো উচিত তা বুঝতে পারছে না। সুপ্রিয় দু হাতের আশলায় ওর মুখ ধরে বলল, আমরা যদি কালই ফিরে যাই, তুই কি রাগ করবি বিউটি? আমার এসব কথা শুনে অভ্যাস আছে। আমি গ্রামে 7 দিনই থাকবো। ওসব কথা কিছুতেই আমার আনন্দে ভাটা ফেলতে পারবেন না সুপ্রিয় ভাই। তাছাড়া আপনি আছেন তো, আপনি থাকতে বোধহয় আমাকে আর কেউ কিছু বলার সাহস দেখাবে না। রাতে খাওয়া দাওয়ার পর বিউটি সুপ্রিয়র কাছে গিয়ে বলল, তুমি আমাকে এত সম্মান কেন করো সুপ্রিয় ভাই? সবাই তো আমাকে অপমান করছিল, তুমি চুপ থাকলেই পারতে।
এখন সবার কাছে তুমি বাজে প্রবণিত হলে। সুপ্রিয় মৃদু হেসে বলল, তুই আমার স্ত্রী, তোর সম্মান রক্ষা আমার দায়িত্ব। তুই কিভাবে ভাবলি আমি চুপ থাকবো? বিউটির চোখ ভিজে গেল। সে বলল, এই গুরু দায়িত্বটা পালন করতে করতে যদি হাঁপিয়ে যাও কখনো? সেই দিনটা কখনোই না আসুক যখন আমি হাঁপিয়ে যাব। আমি দায়িত্ব পালনে অপরাগ নই, বরং যথাযথভাবে দায়িত্ব পালন করাই আমার কাজ। আমি তোমার কাছে শুধুই দায়িত্ব, তাই না সুপ্রিয় ভাই? সুপ্রিয় কিছু না বলে ওর মাথায় একটা টোকা দিল। তিরিক্ষি স্বরে বলল, সব সময় মাথায় আজে বাজে চিন্তা, তাই না? ঘুমা, কাল সকালে গ্রামে একটা চক্কর কাটবো। বিউটি পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো। মনে মনে বলল, আমি সবার কাছে কেন শুধুই দায়িত্ব হয়ে থেকে যাই? কেন কেউ আমাকে খুব করে ভালোবাসে না? কেন কেউ আমাকে ভালোবাসায় মুড়িয়ে রাখলো না? আমি কি কখনোই এমন একটা বক্ষ পাবো না যেখানে শান্তিতে দুদণ্ড কাটতে পারবো, একান্তই নিজস্ব হয়ে সেই বুকটা? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিউটির ভেতর থেকে। গ্রামের চারপাশ সবুজ ধানক্ষেত আর গাছগাছালিতে ঘেরা। মাটির পথ ধরে হাঁটলে পা ধুলোয় মাখা হয়, আর বাতাসে মাটির ঘ্রাণ অনুভব করা যায়। পুকুরের পানিতে কচুরি পানার ভেসে থাকা, বাচ্চাদের দাপাদাপি আর বড়দের জাল নিয়ে মাছ ধরা, সবাই যেন জীবনের সরলতা প্রকাশ করে। ভোরের কুয়াশা সরিয়ে যখন রোদ মেলে, তখন গ্রামের উঠোনে হাঁস মুরগি ঘুরে বেড়ায়। গাছের ডালে পাখির কিচিরমিচিরের পরিবেশ সজীব হয়ে ওঠে। সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যায়, গাছের ছায়াগুলো লম্বা হয় আর গোয়ালের গরুগুলো ঘরে ফিরে, তখন এক অপূর্ব ধরনের শান্তি ছড়িয়ে পড়ে চারপাশে। গ্রামের রাতও বিশেষ। শহরের কোলাহলহীন অন্ধকারে জাগ জাগ জোনাকি পোকা জ্বলে ওঠে। আকাশে অসংখ্য তারা দেখা যায়। গ্রামের মানুষের সরল হাসি, শস্য ক্ষেতের সরলতা আর পরিবেশের প্রাকৃতিক ছন্দ যেন এক স্বপ্নের দুনিয়া। বিউটি ঘুম থেকে উঠে দেখলো জানালা দিয়ে সোনালী রোদ ঢুকে পড়েছে। সে ধীরে ধীরে বিছানা ছাড়ল। সুপ্রিয় ইতিমধ্যেই উঠে গেছে। তাকে বারান্দায় দেখা গেল, হাত পা প্রসারিত করে গ্রামের মিষ্টি বাতাস নিচ্ছে। তার পরনে ব্লু চেকের লুঙ্গি, পোলো টি শার্ট। প্রথম সুপ্রিয়কে বিউটি লুঙ্গি পরতে দেখল। তুমি এত সকালে উঠলে আজ হঠাৎ? গ্রামের সকালের মতো সুন্দর কিছু কি শহরে পাওয়া যায়? চল, তুইও তৈরি হ, আজ সকালটা হাঁটতে বের হব। বিউটি একটু অবাক হয়ে বলল, তুই কখনো তো সকালে হাঁটতে যাওনি, আজ কেন? সুপ্রিয় মৃদু হেসে বলল, কারণ আজ তুই আছিস, তোর সাথে গ্রামটাকে নতুন করে দেখতে ইচ্ছে করছে। ঢং করো না সুপ্রিয় ভাই। ঢং করছি না, আগে তো কখনো গ্রামে আসিসনি, দেখবি কেমন অনুভূতি হয়। মাটির স্যাদো গন্ধ, নতুন ফসলের গন্ধ, সবকিছুতেই কেমন প্রাকৃতিক একটা গন্ধ যা হৃদয় ছুঁয়ে যাবে। বিউটি ক্ষীণ সংকোচে বলল, তুমি এটা পরে যাবে? কি? এই যে লুঙ্গি। তো না মানে, তুমি তো আগে লুঙ্গি পরোনি। গ্রামে আসলে আমি লুঙ্গি পরি। লুঙ্গি পরা যে কতটা আরামের, না পরলে বোঝা যায় না। প্রত্যেকটা ছেলে জানে লুঙ্গি পরার কি মজা। বিউটি ঠোঁট চেপে হেসে বলল, ঘুমের মধ্যে লুঙ্গি ছুটে গেলে? টাইট করে বাঁধা ছুটবে না। সুপ্রিয় গর্ব করে বলল, বিউটির কেমন লজ্জা লজ্জা লাগছে। তবে সুপ্রিয়কে বেশ লাগছে এভাবে। লম্বা চওড়া মানুষ, মেদহীন পেট, পেশিবহুল পুরুষালী হাত, বেশ আকর্ষণীয়। কেন এত আকর্ষণ লাগছে বিউটির? মানুষটা এখন তার জন্য বৈধ সেজন্য? দাঁড়িয়ে থাকবি? কি ভাবিস তুই? কাল থেকে লক্ষ্য করছি হুটহাট চুপ করে কি যেন ভাবিস। কিছু না, তুমি থাকো, আমি বোরকা পরে আসছি। বোরখা পরতে হবে না, ওড়না মাথায় পেঁচিয়ে নে। গ্রামের লোকজন সহজ সরল, কেউ কারোর দিকে সেভাবে তাকায় না, ওদের দৃষ্টিতেও বাজে কিছু নেই। বিউটি কথা বাড়ালো না, মাথায় ওড়না পেঁচিয়ে নিল। রহমান আলী ফজরের নামাজ পড়তে গেছেন, আর রমিশা খাতুন তসবিহ পাঠে ব্যস্ত। তাই সুপ্রিয় বিরক্ত করতে চাইল না। সুপ্রিয় আর বিউটি গ্রামের সকালে হাঁটতে বের হলো। সবুজ মাঠ, পাখির ডাকে ভরা প্রকৃতি আর মিষ্টি রোদে মুখরিত চারপাশ। তারা গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে। চারপাশে ধান ক্ষেত, দূরে সবুজ বন, আর মাঝে মাঝে গরুর গাড়ি টেনে নিয়ে যাওয়া এক দুজন কৃষকের দেখা মিলল। সুপ্রিয় বলল, এই দেখ, এই গ্রামের মাটির গন্ধটা থেকে মনে হয় না যেন জীবনের শিকড়ের কথা মনে করিয়ে দেয়? বিউটি এক মনে চারপাশ দেখছিল। সে বলল, হ্যাঁ, এখানে যেন সবকিছু কত সুন্দর,
কেমন একটা শান্তি আছে। একটা খালের পাড়ে গিয়ে দাঁড়ালো তারা। চারপাশে পাখির ডাকে মুখরিত হয়ে আছে। কয়েকজন জেলে জাল ফেলে মাছ ধরছে। বিউটি ছোট ছোট বিষয়গুলো কি সুন্দর উপভোগ করছে। মন্ত্রমুগ্ধের ন্যায় সবকিছু অবলোকন করছে। অনেকে স্টিলের মাটির কলস ভর্তি করে পানি নিয়ে যাচ্ছে খাল থেকে। সুপ্রিয় বলল, তুই জানিস ছোটবেলায় আমি এখানে এসে খালের পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতাম। কি সুন্দর ছিল আমার শৈশব। আমার এখনো মনে হয় এই তো সেদিনের ঘটনা। সবকিছুই যেন ঠিক আগের মতোই রয়েছে। বিউটি একটু হাসলো। সুপ্রিয়কে বেশ প্রাণবন্ত লাগছে। বিউটি সুপ্রিয়র কথা বলার ফাঁকে ফাঁকে ওর দিকে তাকাচ্ছিল। সুপ্রিয়র রক্তিম ঠোরজোড়া নেড়ে কথা বলা, মাঝে মধ্যে মিষ্টি হাসি দেওয়া, ছোটবেলার কথা বলার সময় ওর চঞ্চলতা বেশ উপভোগ্য। বিউটির আবারও গলা শুকিয়ে আসার মতো অনুভব হলো। কি আছে মানুষটার ঠোঁটে? কেন তার নজর বারবার আটকে যাচ্ছে? সুপ্রিয় বিউটির সামনে হাত নাড়ালো, বলল, কি ভাবিস? আমি সব কিছু দেখে মুগ্ধ হচ্ছি সুপ্রিয় ভাই। মনে হচ্ছে এখানেই যদি সারা জীবন কাটিয়ে দিতে পারতাম। দেখলি মিলল তো? আমি বলেছিলাম না তোর অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভাই, এমন একটা জায়গায় যদি আমাদের একটা ছোট্ট ঘর হতো, ভালো হতো না? আমি নদীর পানি ভরিয়ে আনতাম কলসিতে করে, বাড়ির সামনে সুন্দর একটা বাগান হতো সবজির। তুমি সবজি নিয়ে হাটে বেচে আসতে, আমি আমাদের সবজি বাগান থেকে সবজি নিয়ে রান্না করতাম, তুমি তৃপ্তি করে খেতে। ব্যাপারটা কতটা নস্টালজিক হতো, তাই না সুপ্রিয় ভাই? সুপ্রিয়র মাথায় টোকা দিল, বলল, অনেক ভেবে ফেলেছিস। কত ভাবিস তুই? তুমি ছোটবেলায় আর কি কি করতে? আমার শুনতে ভালো লাগছে, বলবে? আমি ছোটবেলায় কি পরিমাণ দুষ্ট ছিলাম তোর ভাবনার বাহিরে। নানার সঙ্গে হাটে যেতাম, বড়শি দিয়ে মাছ ধরতাম বিকেল হলেই। ফুটবল, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌসি, আরো কত রকমের খেলা। কেউ আমাকে টেক্কা দিতে পারতো না। আবার পাড়ায় ছোট ছোট ছেলে মেয়েদের মারতাম খেলায় না নিলে। ওই যে কেউ আমার সঙ্গে পারতো না বলে আমাকে খেলায় নিত না। কোনো মেয়ের লম্বা চুল দেখলে ওর চুল সিথির মাঝখান থেকে লম্বা করে কামিয়ে দিতাম ব্লেড দিয়ে। কি পরিমাণ অস্বাভাবিক কাজকর্ম করেছি ভাবলেও এখন শরীরে কাঁটা দিয়ে ওঠে। কোথায় হারালো সেই শৈশব? বিউটি শব্দ করে হেসে ফেলল। সুপ্রিয় হাসির দিকে তাকালো অল্প এবং তাকিয়ে রইল। বিউটি বলল, তোমার মতো শান্ত মানুষ কিনা ছোটবেলায় এত দুষ্টু ছিলে, কল্পনাই করা যায়। গ্রামের কয়েকজন মহিলা রাস্তার পাশেই দাঁড়িয়ে গল্প করছিল। তারা হঠাৎ বিউটিকে দেখে বলল, ওটা সুপ্রিয় আর ওর বউ না? কাল যে দেখে এলাম, ওর মুখটা একপাশে পোড়া। আমরা বলেছিলাম বলে সে কি দাপট দেখালো সুপ্রিয়। বিউটি শুনে থমকালো, খানিকটা ভয় পেল। সুপ্রিয়র যথেষ্ট সুদর্শন। সুপ্রিয় কি সত্যি সারা জীবন ওর পাশে থাকবে? ভাবতেই কেমন চোখ ঝাপসা হলো। সে পলক ঝাপটে নিজেকে স্বাভাবিক করল। তার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে, তা সুপ্রিয়র নজর এড়ায়নি। সুপ্রিয় বিউটির হাত চেপে ধরল। বিউটি ওর দিকে তাকালে কিঞ্চিত ভ্রুকুটি করে বলল, তুই এসব কথায় পাত্তা দিচ্ছিস কেন? তারা তো তোকে ভেতর থেকে জানে না। তোকে একবার কেউ ভেতর থেকে জানলে কেউ এমন ভাবে বলতো না। বিউটি চোখ নামিয়ে নিল। বুকের কাছে হাত ভাঁজ করে সামনে নদীর পানির দিকে দৃষ্টি নিবেশ করে বলল, সবাই তো ভুল করে কিছু বলে না সুপ্রিয় ভাই। ইউ ডিজার্ভ বেটার, নো বেস্ট। আমি তো সত্যিই তোমার সঙ্গে যাই না। আমি তো এইসব কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তুমি আমার জন্য কত রকমের কথা শুনছো জানো। মাঝে মাঝে খারাপ খুব লাগে মানুষের কথা। কি করব বলো? আমি তো মানুষ, তাই না? একবার, দুবার, তিনবার ফেলে দেওয়া গেলেও চতুর্থবার তো খারাপ লাগবেই। সুপ্রিয় ওর কাছে এসে আবার ওর বিউটির হাতটা শক্ত করে ধরল। সহাস্যে বলল, তুই হয়তো ভাবিস আমি তোকে সারা জীবন আগলে রাখতে পারবো না, তাই না? কিন্তু বিশ্বাস কর, তুই যেমন আছিস তেমনটাই বেস্ট। অনেক সুন্দরী মেয়ে আমি দেখেছি যারা সুন্দর হলেও তাদের চরিত্র সুন্দর হয় না। সব সুন্দরীদের কথা বলছি না, অধিকাংশ সুন্দরীকেই দেখা যায়। শুধু সৌন্দর্যই যদি আমার কাছে প্রাধান্য পেত তবে অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতো আমার। বিউটি সরু চোখে তাকিয়ে বলল, তুমি একটাও প্রেম করনি? সুপ্রিয় হেসে বলল, কেন তোর বিশ্বাস হচ্ছে না? হুম। সুপ্রিয় গোমরা মুখে অন্যদিকে ফিরল। বিউটি ঠোঁট কামড়ে হাসলো, বলল, সাঁকো পার হয়ে ওপাশে যাব, দেখো কি সুন্দর সবুজে ঘেরা সব। সুপ্রিয় মুখ গোমরা করে খালের উপর দিয়ে বাঁশের সাঁকোটা পার করলো। সে বিউটির হাত ধরে পার করালো।
ওপারে গিয়ে সুপ্রিয় একটা পাথর তুলে পানিতে ছুড়ল। ব্যাঙ লাফানোর মতো করে ঢেউ ওঠার দৃশ্য ফুটল। বিউটি চমকপ্রদ হয়ে সেই দৃশ্য দেখলো। সুপ্রিয় বিউটির খুশি দেখে বলল, মানুষের কথা ততক্ষণই তোর ওপর প্রভাব ফেলবে যতক্ষণ তুই সেটা নিয়ে ভাববি। বিউটি একটু চুপ থেকে বলল, তাহলে কি আমাকে সব বিষয়ে উদাসীন হতে হবে? কারোর কথা মনে রাখবো না? নারী পাগলি, শুধু ভালো কথা মনে রাখবি যা তোর জন্য উপকারে আসবে, মন খারাপ দূর করবে, ভালো স্মৃতি দেবে, যা আগলে রাখা যায়। আর যা কিছু খারাপ সেগুলো বাতাসে উড়িয়ে দিবি। চলো ফিরে যাই, নানু দুশ্চিন্তা করবে। চল। বিউটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় লক্ষ্য করল অপর পাশ থেকেও একটা যুবক আসে। তার পরনেও লুঙ্গি। যেহেতু একটা বাঁশ দিয়ে সাঁকোটা তৈরি, সেহেতু একজন করেই যেতে হবে। দুজন একসঙ্গে যাওয়া আসা করা সম্ভব নয়। অগত্যা বিউটি ফিরে আসতে নিলে সুপ্রিয় হাঁক ছেড়ে বলল। বিউটি হাঁটতে থাক। তারপর অপর পাশের ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, আমার বউ আগে পারে যাবে, পরে তুই আসবি বেটা। বিউটি ঘাড় ঘুরিয়ে সুপ্রিয়কে দেখল, যে এই মুহূর্তে কোমরে হাত দিয়ে হাসে। বিউটি ফিরে আসতে নিলে সুপ্রিয় গিয়ে সাঁকোর উপর দাঁড়িয়ে পথ রোধ করল। বলল, স্বামীর কথা শুনতে হয় বউ। সুপ্রিয়র মুখ থেকে বারবার বউ শব্দটা শুনে যেন নাজেহাল অবস্থা বিউটির। সুপ্রিয় একটু আগে লোকটাকে তুই সম্বোধন করল, তবে কি সে চেনে লোকটাকে? হঠাৎই সাঁকোটা নড়ে উঠল। বিউটি তাকিয়ে দেখলো অপর পাশের ব্যক্তিটি দাঁত বের করে হেসে হাত আর পা দিয়ে সাঁকোটা নাড়াচ্ছে। এতে করে বিউটি নিজেও তাল হারাচ্ছে। সুপ্রিয় দাঁত খিটমিট করে বলল, শালা, আমার বউ যদি পানিতে পড়েছে তোর যে কি দশা করব। কথাটা শুনে সাঁকো নাড়ানো আরো জোরালো হলো। ব্যালেন্স হারিয়ে সুপ্রিয় ধপাস করে পানিতে পড়ল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে বিউটি সুপ্রিয়কে ধরতে পারল না। নিজেকে পড়া থেকে বাঁচাতে শক্ত করে চেপে ধরেছিল বাঁশ। নুহাইশা, আজকে তোরে পাই শুধু। বিউটি সাঁকো থেকে নেমে এলো। নুহা সেটি এপাশে এলো, খিলখিল করে হেসে বলল, কেমন দিলাম? কথা ছিল বিয়ে দাওয়াত দিবি, কিন্তু একা একা বিয়ে করে বসে আছিস, এটা তোর শাস্তি। বিউটি তাজ্জব্যে খানিক দাঁড়িয়ে থেকে বলল, উঠে এসো সুপ্রিয় ভাই, ঠান্ডা লাগবে তো। উঠতে পারবো না। ওমা, কেন? বলা যাবে না। বলবে তুমি? সুপ্রিয় কটমট করে তাকিয়ে বলল, অন্ধ তুই? দেখিস না আমার লুঙ্গি বাঁশের কঞ্চিতে আটকে আছে? পারলে ওটা দে। নুহাস বিউটির পাশে দাঁড়িয়ে হো হো করে হেসে যাচ্ছে। বিউটি কিং কর্তব্য বিমূঢ় হয়ে একবার ঝুলে থাকা লুঙ্গি তো আরেকবার সুপ্রিয়র দিকে তাকাচ্ছে। সুপ্রিয়র কথা মতো বিউটি লুঙ্গি ছাড়াতে গিয়ে ঘটলো আরেক বিপত্তি। কঞ্চির সঙ্গে এমন ভাবে লুঙ্গিটা আটকেছে যে একটু অসাবধানতা আর বেকায়দায় পড়ে বিউটিও ধপাস করে পানিতে পড়ে গেল। এদিকে বিউটি সাঁতার জানে না, পানিতে পড়েই হাবুডুবু খেতে লাগলো। সুপ্রিয় কপাল চাপড়ে বিউটির হাবুডুবু খাওয়ার দৃশ্যের দিকে হতাশ হয়ে তাকিয়ে দেখতে লাগলো। কড়মড় করে বলল, গলা সমান পানিতে তুই ডুববি না, সোজা হয়ে দাঁড়া। বিউটির সে কথা কানে গেল না। দু হাত দিয়ে পানিতে দাপাদাপি করতে লাগলো। একবার মাথা ভেসে উঠছিল তো আরেকবার পানির নিচে তলিয়ে যাচ্ছিল। সেই ওঠানামার ফাঁকে ফাঁকে বিউটি হেল্প চেঁচিয়ে বলল, বাঁচাও সুপ্রিয় ভাই, মরে যাচ্ছি আমি। সুপ্রিয় চর মতো উচ্চারণ করে এগিয়ে গিয়ে বিউটিকে চেপে ধরলো বুকের সঙ্গে। ভরসা পেয়ে বিউটি সুপ্রিয়র গলা জড়িয়ে ধরল। হাঁপাতে হাঁপাতে বলল, দেখছো ডুবে যাচ্ছি, আমাকে না রাগ ছাড়ছো? গলা পানিতে কে ডুবে গর্ধ? ওদের দুজনের হাবুডুবু খেতে দেখে নুহাস যেন আরো মজা পেল। নুহাসকে বেকুবের মতো হাসতে দেখে সুপ্রিয় ভর্ষ করে দেবে সেভাবে তাকালো। বিউটি তখনও ভয়ে সুপ্রিয়র গলা ছাড়েনি, ওর সঙ্গে চিপকে রইল। ভয়ে ওর কোনো দিকে নজর নেই। সুপ্রিয়র সঙ্গে বিউটির দিকে তাকালো। তীর তীর করে কাঁপছে বিউটির দু ঠোঁট। ওর মুখের দিকে সুপ্রিয় বোধহয় প্রথমবারের মতো তাকালো ভালোভাবে। ওর গোলাপি ঠোঁটটা যেন ওর বাম পাশের পোড়া দাগের কাছে ফিকে লাগছে। বিউটি কাঁপতে কাঁপতে বলল, আমার ঠান্ডা লাগছে সুপ্রিয় ভাই। সুপ্রিয় কিছু বলতে পারল না। বিউটি তখন অনুভব করলো সুপ্রিয়র হাত ওর কোমর চেপে ধরে আছে। সারা শরীরে শিরশির করে উঠল ওর। মুহূর্তের মধ্যে হাঁসফাঁস করতে লাগলো। ভেতরটা অজানা অনুভূতিতে তীব্র থেকে তীব্র হচ্ছিল সেই অনুভূতি।
সুপ্রিয়র ভেজা ওষ্ঠদ্বয় অল্প ফাঁকা হয়ে আছে। একটু ঠান্ডায় কম্বনরত বিউটির হঠাৎই মনে হলো ওর গরম লাগছে। পা থেকে মাথা অবধি অদ্ভুত এক শিহরণ, শরীর মন চরমনে হয়ে যাচ্ছে। পেটের ভিতর অদৃশ্য প্রজাপতিরা ওড়াউড়ি শুরু করেছে যেন। তলপেটে কামড়ে ধরার মতো সেই অনুভূতি সহ্য হলো না ওর। সুপ্রিয়র গলা ছেড়ে দিয়ে ওর পেছনে গিয়ে নিজেকে আড়াল করল। সম্বিত ফিরল সুপ্রিয়র। নুহাস বলল, वाह क्या सीन है। ক্যারি অন। বিউটি কেবলই অসহায় ও অপ্রকৃতিস্থ হয়ে দাঁড়িয়ে রইল সুপ্রিয়র সৌষ্ঠব দেহের আড়ালে। নুহাস হাসতে হাসতে বলল, বইয়ের সামনে কি অবস্থা করে ছাড়লাম তোর, দেখ এখন বাপ তুই উঠবি কিভাবে? যদি লুঙ্গিটা না দেই সারা বেলা কি এভাবেই পানিতে দাঁড়িয়ে থাকবি? বিউটি কি বলবে বুঝতে পারল না। এভাবে দুটো মানুষ ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকবে, ব্যাপারটা কেমন না? তারপর এরকম সিচুয়েশন। সুপ্রিয় পানিতে ভেসে ভেসে গলা উঁচিয়ে বলল, তোকে একবার হাতের কাছে পেয়ে নেই। বিউটি পাশ থেকে বলল, আমাকে আগে ওঠাও, আমার ভয় করছে, মনে হচ্ছে পায়ের মধ্যে কেঁচো সব ঢুকে যাচ্ছে। এক পাও নড়বি না তুইও দাঁড়িয়ে থাকবি। এটা তোর গর্ধব পোনার শাস্তি। প্রয়োজনে তুইও পানিতে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ আমি থাকবো। বিউটি অসহায় মুখ করে সুপ্রিয়র দিকে তাকালো। সুপ্রিয় এক দৃষ্টিতে তাকিয়ে বলল, নুহাস, ভালোই ভালোই লুঙ্গিটা চালান কর, না হলে কপালে তোর অনেক দুর্ভোগ আছে, কেউ বাঁচাতে পারবে না তোকে। নুহাস আরেক দফা হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, ভাবি, আপনার হাজবেন্ডের এই অবস্থা দেখে ভয় পাবেন না, ও বরাবরই লজ্জার ডিপার্টমেন্টে জিরো। বিউটি একদিকে সুপ্রিয়র অস্বস্তি, আরেকদিকে নুহাসের ঠাট্টা দেখে ইতস্তত ভাবে বলল, তুমিই তো বললে লুঙ্গি খুলবে না, তুমি টাইট করে বেঁধেছো, তাহলে এখন লুঙ্গিটা ওখানে কি করছে? আমি তো আর পানিতে থাকতে পারবো না, আমি বরং উঠে যাচ্ছি, পরে তুমি এসো। সুপ্রিয়র রাগে ফেটে পড়তে পড়তে বলল, নুহাস, একটা কাজ করবি, তুই আমার লুঙ্গিটা বাস থেকে ছাড়িয়ে দে। সে কাজ আমার দ্বারা হবে না। ভাবিকে আবার পাঠা, উনি তো নববধূ, দায়িত্ব নিয়ে এসে সাহায্য করুক নতুন জামাইকে। বিউটি এবার রাগী গলায় সুপ্রিয়কে উদ্দেশ্য করে বলল, তোমার লুঙ্গি উদ্ধার করতে গিয়ে আজ আমার এই অবস্থা। আর যদি কখনো লুঙ্গি নামক প্লাজো পরেছো, দেখে নেব। আর একটা কথা বললে পানিতেই ডুবিয়ে মারবো তোকে। বিউটি পেছন থেকে ওর কাঁধে হাত চেপে রাখলো। সুপ্রিয়কে বিশ্বাস নেই। সুপ্রিয় আবারও দাঁত খিটমিট করে বলল, তুই লুঙ্গি দিবি নাকি আমি এভাবে উঠে আসবো? বিউটি চেঁচিয়ে বলল, না। সুপ্রিয় বিউটির চিৎকারে ওকে ধাক্কা দিল রেগে। সুপ্রিয় ধাক্কা দেওয়ার সঙ্গে বিউটি নিজেকে বাঁচাতে না বুঝে সুপ্রিয়র পায়ের জায়গায় পানির নিচে কিছু একটা চেপে ধরল। চোখ মুখ বিকৃত করে বিউটির দিকে তাকালো সুপ্রিয়। ওর শক্ত চোখ মুখ অথচ করুণ চোখে ব্যথা সহ্য করলো। দুহাতে টেনে তুলল বিউটিকে। বিউটির তখনও বোধগম্য হয়নি সে আসলে কি চেপে ধরেছিল। যখন বুঝলো ভয়ে ততস্থ হয়ে আবারও সুপ্রিয়র পেছনে গিয়ে টি শার্ট চেপে ধরে দাঁড়ালো। মনে মনে নিজেকে হাজার খানেক গালি দিল সে। সুপ্রিয় এবারে তর্জন গর্জন করে বলল, তুই কি লুঙ্গি দিবি নাকি না? নুহাস বুঝলো এ পর্যায়ে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সে হাত উঁচিয়ে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি, তুই চিল কর সুপ্রিয়, এক্ষুনি দিচ্ছি। সে সাকতে উঠে সুপ্রিয়র লুঙ্গিটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তখনই সুপ্রিয় ফোঁস করে বলল, এই সাবধানে ধর, বেশি টানাটানি করবি না, ছিঁড়ে গেলে সর্বনাশ হবে। নুহাস খেকিয়ে বলল, আমি কি তোর মতো বেঈমান? বন্ধুকে বিয়েতে দাওয়াত না দিয়ে একাই বিয়ে করে ফেলবো? শালা স্বার্থপর। শেষমেশ লুঙ্গি ছাড়ানোর পর সুপ্রিয়কে লুঙ্গিটা দিল। সুপ্রিয় লুঙ্গি পরে বিউটিকে টেনে তুলে ধীরে ধীরে পানির উপরে উঠে এলো। ভেজা শরীর আর গায়ে লেগে থাকা কাদা মাটি নিয়ে সে বিউটিকে আড়াল করলো। বিউটি সুপ্রিয়র পেছনে দাঁড়িয়ে রইল। ভীষণ লজ্জা আর আড়ষ্টতায় জমে গেল যেন। সুপ্রিয় রেগে মেগে এলো পাথারি নুহাসকে ঘুষি দিল। তারপর নুহাসের কলার চেপে ধরে বলল, আমার বউয়ের সামনে তুই এই হাল করলি তো, দেখিস তোর বউয়ের সামনে তোর কি অবস্থা করি, এর চাইতে শোচনীয় অবস্থা করব। বিউটি সুপ্রিয়কে সর্বশক্তি দিয়ে টেনে তুলে নিজেকে ওর পেছনে আড়াল করে বলল, নড়ো না সুপ্রিয় ভাই, আমি এভাবে তোমার বন্ধুর সামনে থাকতে পারবো না, সম্পূর্ণ ভেজা আমি। সুপ্রিয় বুঝলো বিউটির কথা, ওকে আড়ালে রেখেই বলল, আমার বউয়ের জন্য বেঁচে গেলি। নুহাস নিজের শরীর ঝাড়তে ঝাড়তে হেসে কুটিপুটি হয়ে বলল, এই টিপটা কিন্তু দারুণ ছিল। সাকু পার হওয়ার সময় তোর লুঙ্গি গেল আকাশে। বিউটি এবার মনে মনে বলল, সত্যি
এই আজকের দিন কখনোই ভুলবো না। সকালে সূর্যটা তার প্রথম আলো ছড়িয়ে দিয়েছে। নদীর পাড়ে বয়ে চলা ঠান্ডা হাওয়ায় কাশফুলগুলো যেন দোল খাচ্ছে। এমন মুহূর্তে মারিয়াম মিনহাসকে উদ্দেশ্য করে বলল, আপনি কি সবসময় মুখ গোমরা করেই থাকেন স্যার? কেন? মুখ গোমরা করে রাখলে গ্রামের সৌন্দর্যই তো উপভোগ করতে পারবেন না। মিনহাস চোখ তুলে তাকালো না, শুধু গম্ভীর ভাবে বলল, আমি এখানে সৌন্দর্য দেখতে আসিনি, কাজের জন্য এসেছি। মারিয়াম বিরক্ত হয়ে ঠাস ঠাস করে বলল, আপনার মতো গভীর লোক কেন ছুটি কাটাতে আসে সেটাই বোধগম্য হয় না। মিনহাস এবার একটু তাকালো, বলল, মিস মারিয়াম, আপনার বোধহয় জানা নেই, নুহাস আমাকে জোর করে এনেছে। মারিয়াম ঠোঁট উল্টে বলল, ভাইয়া আপনাকে জোর করলো আর আপনি চলে এলেন, আশ্চর্য। আমি আসাতে আপনি বিরক্ত, আর আপনার এত এত কথাতে আমি বিরক্ত? একটু চুপ করে থাকুন। আপনি আসাতে মোটেই আমি বিরক্ত না, বরং আমি তো আপনি তো কি? কিছু না, চলুন, আমি আর কথা বলছি না। কথোপকথনের মধ্যেই তারা নদীর পাড়ে এসে পৌঁছালো। দূর থেকে নুহাসের হাসি শোনা যাচ্ছে। মারিয়াম জিজ্ঞেস করল, এটা তো ভাইয়ার হাসি, আপনার কি মনে হয় সে কি নিয়ে এত হাসছে? মিনহাস কেবল কাজ ঝাঁকালো। তাদের সামনে তখন নুহাস, সুপ্রিয় আর বিউটি দাঁড়িয়েছিল। তবে মিনহাজের চোখ গিয়ে আটকালো বিউটির মুখে। মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল মিনহাজ। ওর পা থেমে গেছে ততক্ষণে। ওর মনে হচ্ছে আর এক পাও সামনে বাড়ানোর শক্তি নেই। বিয়ে ভেঙে যাওয়ার আজ প্রায় মাস 2 পর বিউটিকে দেখলো। মেয়েটা ওভাবে সুপ্রিয়র আড়লে কেন? ওরা সাঁকো পার হয়ে এপারে এসে দাঁড়াতেই দেখলো মিনহাজ দাঁড়িয়ে। নুহাস সৌজন্যমূলক হেসে এগিয়ে এসে বলল, আরে বস, আপনি এখানে? তোর বসের নাকি বিরক্ত লাগছে, তাই তাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। তুই ছিলি না বলে আমাকেই আসতে হয়েছে। এবার টাকা ছাড়। কিসের টাকা? চল, একটা দিব। আমি যত কদম হেঁটে তোর বসকে নিয়ে এসেছি, ঠিক ততগুলো টাকা ছাড়বি। থাপড়ে বাদরামু সারাবো, সর সামনে থেকে। মিনহাজের কোনো দিকে নজর নেই। ও অপলক বিউটির দিকে তাকিয়ে আছে। বিউটিও ততক্ষণে মিনহাজকে দেখেছে। সে আরো সংকুচিত হয়ে গেল মিনহাজকে দেখে। এখানে মিনহাজ কি করছে? মিনহাজ বিউটিকে পরখ করলো। মেয়েটার নাকে সোনার নাকফুলটা জলজল করে জ্বলছে সূর্যের আলোয়। এমন একটা মুখ যার ছায়া এতদিন তার হৃদয়ের কোণে পাথরের মতো আটকে ছিল। তার হাত পা অবশ হয়ে এলো। তার মনে হলো সে ভুল জায়গায় এসেছে। বস, আপনার আসতে কষ্ট হয়নি তো? না। কাট কাট কণ্ঠে জবাব দিল মিনহাজ। মিনহাজের আনমনে দেওয়া জবাবে নুহাস মিষ্টি করে হাসল। মিনহাজ ধাতস্থ হতে না হতেই খেয়াল করলো বিউটির পায়ের অংশ ভেজা। সূক্ষ্মভাবে পরখ করতেই কিছু একটা আঁচ করে নিজের পরনের কোট খুলে সামনে এগিয়ে দিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এটা গায়ে জড়িয়ে নিন আরনাজ। ঠিক কতদিন পর নিজের আসল নামটা বিউটি শুনল। মিনহাজ আর ওর ভাবি ব্যতীত কেউ ওকে এই নামে ডাকে না, এমনকি সুপ্রিয় না। বিউটি ফ্যাল ফ্যাল করে তাকালো মিনহাজের পানে। তবে সুপ্রিয়র বিষয়টি ভালো লাগলো না। 2 হাত মুষ্টিবদ্ধ করে নিল। চোয়াল শক্ত হয়ে গেল ওর। বিউটি নিজের কথা ভেবে কোটটা হাতে নিল। গায়ে জড়াতে জড়াতে ভাবল, লোকটা আমাকে ভালোভাবে না দেখে বুঝে ফেললো আমার শরীর ভেজা। পরক্ষণে সুপ্রিয় নিজেকে সামনে বলল, আপনি এই গ্রামে? মিনহাজের গলা ভারী হয়ে গেল। কেবল বলল, এই তো একটু বেড়াতে আসা। সুপ্রিয় তার স্বাভাবিক ভঙ্গিতে হাসি দিয়ে বলল, ও আচ্ছা। নুহাস বলল, আপনারা একে অপরকে চিনেন বস? মিনহাজ মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। বিউটি গার্ড হয়ে সুপ্রিয়র পেছন থেকে বেরিয়ে এলো। সুপ্রিয়র মুখের চেহারা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। তার চোখে যেন অদৃশ্য বিদ্যুৎ খেলা করছে। বিউটি জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে স্বাভাবিক করতে চাইল। ছোট করে বলল, কোটটার জন্য ধন্যবাদ, বাসায় গিয়ে এটা পাঠিয়ে দেব। মিনহাজ হালকা হাসলো। সুপ্রিয়র সেই হাসি যেন সহ্য হলো না। তার মুখাবয়বে একরকম ঈর্ষার ছাপ স্পষ্ট। বিউটি আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মিনহাজ বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি এখানে কার বাসায় এসেছেন? বিউটি নরম গলায় বলল, সুপ্রিয় ভাইয়ের নানা বাড়িতে। মিনহাজ কিছুক্ষণ চুপ থেকে মাটির দিকে তাকিয়ে শুধালো, হঠাৎই ওনার নানার বাড়িতে কেন? এমনি। এমনি তো না, বিউটি আমার সঙ্গে গ্রামের 7 দিনের হানিমুনে এসেছে। হোয়াট? কি বললেন? আপনার সঙ্গে মানে?
মারিয়াম বিউটির দিকে তাকিয়ে আছে। কেন যেন বিউটিকে ওর সহ্য হচ্ছে না। সুপ্রিয় বিউটির হাত ধরে বিউটিকে নিজের পেছনে আড়াল করতে করতে বলল, আমার বউ আমার সঙ্গে আসবে না তো কি আপনার সঙ্গে আসবে? বিস্ময় মিনহাস যেন জমে গেল। বউ? বউ মানে? মিনহাস অস্পষ্টে বলে উঠল। বউ মানে? সুপ্রিয় কপট রাগে বলল, বউ মানে বউ। আমার আর বিউটির বিয়ে হয়েছে যেদিন আপনি ওকে রিজেক্ট করে চলে এসেছিলেন। ওকে অসহায় করে বিয়ের মণ্ডপে ছেড়ে আসার কথা নিশ্চয়ই ভুলে যাননি মিস্টার মিনহাজ আহমেদ। মিনহাজের মনে হলো ওর বুকের ওপর কেউ মনমন পাথর চাপিয়ে দিয়েছেন। বুকের ভেতরটা কেমন চিনচিন ব্যথা করছে। দগদগে ক্ষত নিয়ে নিষ্প্রাণ বিষণ্ণ চোখে বিউটির দিকে তাকিয়ে বুকে হাত চেপে গড়িয়ে পড়ল মাটিতে। মিনহাজের যখন জ্ঞান ফিরল তখন বেলা গড়িয়ে দুপুর 12টা। পিটপিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করলো ও এখন কোথায় আছে। মস্তিষ্কে সূক্ষ্ম চাপ অনুভব করলো। মাথায় হাত রেখে উঠতে নিলে তড়িঘড়ি করে একজন মিষ্টি স্বরে মেয়ে রিনরিনে আওয়াজে শুধালো, আরে আরে উঠবেন না স্যার, আপনার শরীর ঠিক নেই। মিনহাজ কোনো রকমে বলল, আপনি হাসপাতালে, আপনি প্লিজ শুয়ে পড়ুন, ওঠার চেষ্টা করবেন না, স্যালাইন চলছে, এখনো শেষ হয়নি। নার্সটির কথায় শুনল না মিনহাজ। জোরপূর্বক উঠতে নিলে একটা হাত ওকে বাধা দিয়ে শুইয়ে দিল। শাসনের সুরে বলল, একদম উঠবেন না, শুয়ে পড়ুন। মিনহাজ তাকালো সামনের নাইটির দিকে। বিউটি নিষ্পলক চোখে তাকিয়ে আছে মিনহাজের দিকে। মিনহাজের একটু সময় লাগলো ঘটনা মনে করতে। তখন আকস্মিকভাবে বিউটির বিয়ের খবরটা শোনার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। মস্তিষ্কে কথাটা ধারণ করার জোরপূর্বক চেষ্টা চালাতে চেয়েও স্থির থাকা সম্ভব হয়নি। বক্ষে সূক্ষ্ম ব্যথার চাপ প্রয়োগ হয়ে তৎক্ষণাৎ জ্ঞান হারায়। মিনি হার্ট অ্যাটাক হয়েছে। মিনহাজ বিউটির জন্য অসুস্থ হয়েছে। এই বিষয়টা থেকে অপরাধ বোধ হসপিটালে এখনো রয়ে গেছে। গ্রামে এই একটাই হাসপাতাল ভালো, প্রাইভেট হসপিটাল। যেহেতু মফস্বল গ্রাম, প্রায় সব সুবিধাই আছে। অনেক ভালো না হলেও ভালো মোটামুটি সবকিছু। সুপ্রিয় বিউটির মুখ দেখে তখনই বলেছিল, তুই কি যেতে চাস মিনহাজের সঙ্গে? বিউটি শুধু সুপ্রিয়র দিকে অশ্রুসিক্ত নয়নি তাকায়। সে তাকানোর সঙ্গে সঙ্গে বুঝে ফেলে সুপ্রিয় বিউটি কি চাইছে। তৎক্ষণাৎ মিনহাজের সঙ্গে ওরাও হসপিটাল চলে আসে। আর জ্ঞান ফিরতেই বিউটি প্রথমে আসে দেখা করতে। নুহাস আর মারিয়াম বাইরে অপেক্ষা করছে, আর সুপ্রিয় দাঁড়িয়ে নখ কাটছে। ওর ভেতরে আটকে রাখা দম যেন একেবারে বন্ধ হয়ে যাবে। হাঁসফাঁস করছে রীতিমতো সে। এই অস্থিরতা কেন তা সুপ্রিয় একদমই বুঝতে পারছে না তা নয়, একটা অজানা ভয় ভেতরে জেঁকে বসেছে। ভয়টা বিউটিকে ঘিরে। বিউটি কিছু বলবে তার পূর্বেই মারিয়াম এলো দরজা ঠেলে। কিছুটা বিরক্তি নিয়ে বলল, আপনি বাহিরে যান, আপনার স্বামী অপেক্ষা করছে বাড়ি যাবে বলে। বিউটি তাকালো মারিয়ামের দিকে। শ্যামলা ছিমছাম গরনের একটা মেয়ে, ভীষণ স্নিগ্ধ এক মুখাবয়ব। এই মুহূর্তে মেয়েটার বিরক্ত ভরা মুখটাও যেন জ্যোতি ছড়াচ্ছে। দেখতে ভালো লাগছে ওকে। বিউটি মিনহাজের উদ্দেশ্যে বলল, তো বন্ধুরা, আজকের গল্পটিতে লুঙ্গির কাহিনী কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসতেছি, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আমি রাতের খাবার নিয়ে আসবো আপনার সঙ্গে দেখা করতে, এখন যাই। বিউটি বিদায় নিয়ে চলে এলো। মারিয়াম মিনহাজের কাছে গিয়ে বলল, আপনার শরীর কেমন? মিনহাজ ছোট্ট করে জবাব দিল, বেটার। আচ্ছা, আপনি হঠাৎই ওই আপুটার বিয়ের কথা শুনে অসুস্থ হয়ে পড়লেন কেন? আপনি কি ওই আপুকে ভালোবাসতেন? ও কি আপনাকে ধোকা দিয়েছে? কিন্তু আপনার মতো এত সুন্দর একজন মানুষকে ধোকা দিল কিভাবে ওই মেয়েটা? শহরের মেয়েরা বুঝি এরকম বোকাচো? জাস্ট কিপ ইউর মাউথ শট। আই হ্যাভ এ হ্যাবিটস, আই হ্যাভ টু গো নাও। মারিয়াম কিঞ্চিত নড়ে উঠল, বিড়বিড় করে বলল, ইংরেজিতে বলার কি আছে, বাংলায় বলা যায় না? অবশ্য ইংরাজিও বুঝি আমি। গো অ্যাওয়ে। কিছুটা ধমকে বলল মিনহাজ। মারিয়াম চমকে ওঠে খানিকটা। যেতে যেতে আবারও বিড়বিড় করে, অসুস্থ হলেও রাগ দেখিয়ে আকাশ চুম্বি এখনো, এক বিন্দু কমেনি ব্যাটার তেজ। নুহাস এসে মিনহাজের সঙ্গে দেখা করল। সে ঔষধ আনতে গিয়েছিল ফার্মেসিতে। আসার সময় ফ্রেশ ফল কিনতে ভুলিনি। জোরপূর্বক সে এখন মিনহাজকে সেই ফলগুলো খাওয়াচ্ছে।
পরদিন দুপুরে বিউটি নিজের হাতে রান্না করলো। রমিশা খাতুন বাধা দিলেও শুনল না। নাতবো, এই মাটির চুলে রান্না করতে তোর কষ্ট হইব, এভাবে হাত পুড়াইয়া রান্না করতে হইবে না, চেহারা খারাপ হইব রোদে পুড়লে। রিক্তা আর মুক্তা কাছেই ছিল। মুক্তা ভেঙচি কেটে বলল, সেই তো পুরা চেহারায়, নতুন করে আর পূর্বে কিভাবে? রমিশা খাতুন গরম চোখে তাকিয়ে বললেন, তোদের দুই বোনের আর কোনো কাম কাজ নাই? এইখানে সারাদিন পড়ে থাকোস কেন? আমার কোনো দরকার তো তোদের টিকিটেও দেখা যায় না, নাতবো আসছে থেকে এখানেই পড়ে আছিস। রিক্তা বলল, আমরা তো ভাবির সঙ্গে গল্প করতেই আসি। হ্যাঁ তাই তো দাদি, এভাবে বলার কি আছে? ভাবির মুখ তো পোড়ায়, সত্যি কথা বললেও দোষ। তোমার আদিক্ষেতা দেখেই তো বলতে হলো। নতুন ভাবি যেহেতু শখ করে রাখতে চাইছে রাধু, আমরাও একটু না হয় চোখে দেখলাম ভাবি রাতে রান্না কেমন, চেহারার মতোই বিটঘুটে নাকি আসলে সুস্বাদু। রমিশা খাতুন তেড়ে গেলেন গরম খুন্তি হাতে। মুক্তার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গিয়ে বললেন। বিউটি অস্ত্রে হাসির রেখা ফুটিয়ে সব শুয়ে গেছে এতক্ষণ। সেও বাইরে বেরিয়ে এলো। মুক্তার উদ্দেশ্যে বলল, তোমাদের জন্য তো রান্না করেছি, অবশ্যই খাবে আমার হাতের রান্না। অবশ্য আমার মুখের মতো বিদঘুটে রান্না নয়, তা না হয় খেয়েই দেখবে। মুক্তা মুখ ভেঙচি কেটে বলল। বিউটি ঠোঁটের কোনায় হাসি রেখেই বলল, বেশ, তোমার ইচ্ছে। খাবার রেডি করে টিফিন বক্সে ভরল বিউটি। তখনই সুপ্রিয় এলো। বিউটিকে টিফিন বক্সে খাবার ভরতে দেখে বলল, কার জন্য খাবার উঠাচ্ছিস? তৎক্ষণাৎ চটে গেল সুপ্রিয়। সে বিউটির হাত শক্ত করে ধরে বলল, তুই কি এখনো মিনহাজের কথা ভাবছিস? যে লোক তোর জীবনের একটা কালো অধ্যায় ছিল, তাকে নিয়ে এভাবে চিন্তা করার কোনো মানে হয়? ভুলে যাস না, ও কিন্তু ওর মায়ের কথাই তোকে বিয়ের মণ্ডপে ছেড়ে চলে গেছিল। কতটা অপমানজনক ছিল তোর জন্য, সবকিছু ভুলে গেছিস তুই? বিউটি খানিক বিরক্ত হয়ে বলল, মিনহাজের জন্য? তুমি এমন তো নও সুপ্রিয় ভাই। একজন মানুষ অসুস্থ, তাকে নিয়ে চিন্তা হবে, এটাই স্বাভাবিক, তাই নয় কি? যেখানে মানুষটার এমন অবস্থা সম্পূর্ণ আমার জন্য। সুপ্রিয় কপালে হাত ঠেকিয়ে বলল, তাকে নিয়ে ভাবার তো আর কোনো দরকার দেখি না। সে যেহেতু কাল বাড়ি ফিরে যাবে, তাহলে নিশ্চয়ই এখন একদম ফিট আছে। তাহলে তো রাগ বাড়িয়ে তার জন্য রান্না করে নিয়ে যাওয়ার কি আছে বুঝতে পারছি না। হসপিটালে তো খাবার নিয়ে যাবে নুহাসরা, ওদের বাড়ি এসেছে মিনহাজ, ওদেরও দায়িত্ব আছে। বিউটি ভ্রুকুটি করে বলল, তুমি এমন রিয়েক্ট কেন করছো? একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, সেখানে খালি হাতে যাব? একটা মানবিকতা থেকেই যায়। তোর এত চিন্তা কেন? সে তো তোর জন্য পরপুরুষ এখন, আর ঘন ঘন দেখতে যাওয়ারও তো প্রয়োজন নেই। তোর চিন্তায় কি সে সুস্থ হয়ে যাবে চট করে? লোকটা সত্যিই আমার চিন্তার কেন্দ্রবিন্দু, কেননা সে আমার জন্য অসুস্থ হয়েছে, এর জন্য কেবলই আমি দায়ী। তুই থাক ওই লোকটা নিয়ে, আমি গেলাম। গটগট করে হেঁটে রুমে চলে গেল সুপ্রিয়। বিউটি ওর যাওয়ার পানে তাকিয়ে রইল অনিমেষ। বেশি কিছু না ভেবে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। তার চেহারায় স্থির বিষণ্ণতা, সূক্ষ্ম হাসি। বিউটি মিনহাজকে নিজের রান্না করা খাবার বেড়ে দিল। না চাইতো মিনহাজকে সেসব খেতে হলো, কারণ হসপিটালের খাবার জঘন্য। মারিয়ামরা আজ এখনো আসেনি, হয়তো কোনো সমস্যা হয়েছে। খিদের তোড়ে সে চুপচাপ খাবার খেলো। মিনহাজ সন্তর্পণে বলল, রান্নাটা অনেক মজা, বিশ্বাস করুন। আমি এত মজার খাবার অনেকদিন খাইনি। শেষবার আপনার হাতেই এমন সুস্বাদু খাবার খেয়েছিলাম, মনে আছে? আছে আরনাজ, আপনার কাছে আমার আবদার। বিউটি অসহায় দৃষ্টিতে তাকালো। অত্যন্ত অস্বস্তিতে ভেতরটা কেমন যেন করছিল। মিনহাজ বুঝতো সে এখন ভুল কথা বলে ফেলেছে। বিব্রতকর একটা পরিস্থিতি সৃষ্টি হলো মুহূর্তের মধ্যে। খুব খুব করে কেসে উঠল সে। বিউটি ছুটে এক গ্লাস পানি এগিয়ে দিল। মিনহাজ পানি খেয়ে বলল, আসলে ওই কথাগুলো বলতে কষ্ট হয় তো, তাই আর কি। কিছু মনে করবেন না আরনাজ, প্লিজ। বিউটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি দুঃখিত, আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তবে আমায় ক্ষমা করবেন। আমি কখনোই কারো দুঃখ কষ্টের কারণ হতে চাইনি। আমি একটা সময় মাকে ঠিকই মানিয়ে নিতাম, আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না আরনাজ? বিউটি ঠোঁট চেপে ধরল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, আপনারা চলে যাওয়ার পর সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল, যার দরুন কেউ কোনো কথা বলার বা শোনার মতো অবস্থার ছিল না। শুধু বলবো,
বয়োজ্যেষ্ঠ মানুষগুলোর কথা ফেলার ক্ষমতা আমার বা সুপ্রিয় ভাই কারোরই ছিল না। মিনহাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার সঙ্গে দূরত্ব সইতে না পেরে শহর ছেড়ে এখানে আসলাম, আর এখানে এসেও সেই আপনাকেই। বিউটি থমকে গেল, তার গলায় যেন কথা আটকে গেল। মিনহাজ ভাঙা অথচ তীব্র ব্যথিত কণ্ঠে বলল, আপনার জীবনটা সুন্দর হোক। আমি হয়তো আপনার জন্য কিছু করতে পারিনি সেই দিন, কিন্তু আপনি যাকে পেয়েছেন তাকে নিয়ে ভালো থাকুন। আমি কখনোই সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে থাকবো না। বিউটি বলল, আপনি আমাকে ভুলে যেতে পারবেন না মিনহাজ। আমাকে মনে রাখলে আপনার শুধুই কষ্ট বাড়বে। তার চেয়ে এটাই ভালো হবে আপনি আমাকে ভুলে যান, নিজেকে নিয়ে নতুন করে ভাবুন। কাষ্ট হাসলো মিনহাজ। সোজা হয়ে বসতে বসতে ক্ষীণ রূঢ় ভাবি বলল, ভুলে যাব? কেন ভুলে যাব? এই কথা বলার তো অধিকার নেই আপনার। আমার জীবন, আমি কাকে আমার জীবনের স্মৃতি করে রাখবো, কাকে মনে রাখবো, তার সম্পূর্ণ অধিকার আমার আছে। আপনার কোনো অধিকার নেই আমাকে আপনাকে বলতে বলার। সেই অধিকার তো আমি কাউকে দেইনি, আর দেব না। কিছু মানুষের স্মৃতি মনের শেকড়ের মতো গেড়ে বসে। আপনার সেই মুখ, আপনার সেই সাদামাটা অথচ দীপ্তিময় হাসি, প্রথম দেখা, প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথমবার কারোর মায়ায় আটকে যাওয়া, সবকিছু এখনো কতটা তাজা জানেন? শেষ কথাগুলো বলার সময় মিনহাজের গলা ভারী হয়ে এলো। বিউটি চোখ বন্ধ করে এবার দৃঢ়তার সঙ্গে বলল, আপনি জানেন আমাদের পথ আলাদা হয়ে গেছে, আমাদের জীবনের সব কিছুই আলাদা। জানি, তাই দূরত্ব রেখেছি, রাখবো। আপনার অসুখের কারণ আমি হব না নাচ। আশা করি এইটুকু ভরসা আপনার আছে আমার উপর। বিউটি চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে এক টুকরো জল চিকচিক করে উঠল। মিনহাজ মৃদু হাসলো, বলল, আপনার চোখের পানি মানায় না। আমি জানি এই চোখের পানিটা আত্মগ্লানির। হয়তো আপনার মনে হচ্ছে আমার অসুস্থতা, আমার দহন সবকিছুই আপনাকে ঘিরে, কিন্তু এটা একদমই না। এটা হওয়ারই ছিল। বিধির লিখন কি খণ্ডানো যাবে? শুনুন, এখনকার আপনি সম্পূর্ণ একজন নতুন মানুষে। হয়তো সেই নতুন মানুষটার জীবনের প্রতিনিধি। সুপ্রিয় একজন ভালো মানুষ, তাকে নিয়ে ভালো থাকবেন, এটাই কামনা করছি। বিউটি কিছু বলল না। মিনহাজের থেকে বিদায় নিয়ে যখন ফিরল তখন দেখলো সুপ্রিয় কোথাও নেই। যখন শুধালো রমিশা খাতুনকে তখন তিনি বললেন সুপ্রিয়র হঠাৎই জরুরি তলব পড়েছে শহর থেকে, তাই সে চলে গেছে। অত্যন্ত ভারাক্রান্ত লাগছিল বৃদ্ধাকে। রহমান আলীও বেজায় মুখে চেয়ারে বসে আছে। বিউটির কেমন যেন ব্যাপারটা ভালো লাগলো না। হঠাৎই কি হলো মানুষটার? রাগ করে চলে গেল নাকি? তবুও যাওয়ার আগে একটাবার ফোন করে জানাতে পারলো না সে চলে যাচ্ছে। সবার থেকে বিদায় নিয়ে বিউটিও সেদিনই শহরে ফিরে এলো, তবে সুপ্রিয়দের বাড়ি না গিয়ে নিজের বাড়ি ফিরে গেল। প্রকৃতি যেন মেঘের চাদরে মোড়া, রোদের স্নিগ্ধতা হালকা করে ছুঁয়ে যাচ্ছে চারপাশ। গাছের পাতা নরম বাতাসে মৃদু দুলছে। চারিদিকের কোলাহল কমে গিয়ে নিস্তব্ধতা ভর করেছে সন্ধ্যাবেলায়। গাড়ির হর্নের আওয়াজ, হেডলাইটের আলো, সামনে বড় গাছের ডালে বসা পাখির কিচিরমিচির শব্দ যেন মনকে জুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই সুন্দর পরিবেশও বিউটির মনকে প্রশান্ত করতে পারছে না। বারান্দার কাঠের চেয়ারে আকারে বসে আছে সে। ওর চোখ বারবার সামনের দিগন্ত ছুঁতে চাইলেও মন আটকে আছে অন্য কোথাও। গ্রাম থেকে নিজের বাড়ি থেকে সরাসরি ফিরে আসার পর থেকে সুপ্রিয় একবারও ওর খোঁজ নেয়নি। এ যেন এক অদ্ভুত নিস্তব্ধতা যা বিউটির মনকে গিলে খাচ্ছে। ও বারবার স্মৃতির ভেতর ঘুরপাক খাচ্ছে। নদীর ধারে সুপ্রিয়র পানিতে পড়ে যাওয়ার দৃশ্যগুলো মনে পড়লেই আপন মনে হেসে উঠছে। আবার সেই হাসি মিলিয়ে যাচ্ছে নিমিষেই। এক অদ্ভুত অনিশ্চয়তা দোলা দিচ্ছে ওর মনে। ও ফোনটা হাতে নিয়ে সুপ্রিয়কে কল করার কথা ভেবেছে, কিন্তু কি যেন একটা দ্বিধা ওকে থামিয়ে দিয়েছে। মনে হচ্ছে কল করলে সুপ্রিয় কি আদৌ কথা বলবে, নাকি ফোন ধরলেও কড়া কড়া কথা শোনাবে, অপমান করবে, নাকি ওর কল পেয়ে খুশি হবে। এত সব ভাবনা ওর মাথায় ঘুরতে থাকলো। তখনই সন্দীপদা হাতে চায়ের কাপ নিয়ে বারান্দায় এলো। তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি। বিউটির মন খারাপ করা মুখটা দেখে মনটা খারাপ হলেও হাসি মুখে বজায় রেখে পাশের ডিভানে পা তুলে বসলো। সন্দীপদা তার দিকে চা এগিয়ে দিতে দিতে বলল, তোমার মুখে এত শুকনো কেন বিউটি? কিছু হয়েছে বলো তো? বিউটি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, না না ভাবি, কিছুই হয়নি। সন্দীপদা সরু চোখে তাকিয়ে রইল। সন্দিহান কণ্ঠে বলল,
সত্যি কিছু হয়নি, তোমার চোখ তো অন্য কথা বলছে। সি বিউটি লাইক ইজ এ নট অলওয়েজ পারফেক্ট, বাট কজন মানুষ নিজের স্ট্রেংথ ধরে রাখতে পারে বলো তো? বাজের সময় মন শক্ত রাখতে হয়, বুঝলে? পরিস্থিতি যেমনই হোক না কেন, তার থেকে না পালিয়ে সেই পরিস্থিতির মুখাপেক্ষী হয়ে মোকাবিলা করতে জানতে হয়। এত ভাবছো কেন? আসলেই কিছু হয়নি। আম অল রাইট, ডোন্ট ওয়ারি। আচ্ছা, শুনলাম গ্রামে গেছিলে, সেখান থেকে সরাসরি এখানে এসেছো। তোমার কি মনে হয় আমি বোকা? সত্যি করে বলো তো, সুপ্রিয় কিছু বলেছে তোমায়? সুপ্রিয়র কথা মনে পড়তে বুকটা কেমন ভারী হয়ে গেল, মাথাটা ঝিমিয়ে যাচ্ছে যেন। থেতো অনুভূতিতে ভেতরটা কেমন হাঁসফাঁস করছে। সুপ্রিয়র সঙ্গে ওর ঝগড়ার বিষয়ে কাউকে জড়াতে চাইল না বিউটি, তাই মাথা নেড়ে বলল, না ভাবি, ও তো কিছু বলেই না। দীর্ঘদিন তোমাদের না দেখে থাকার অভ্যাস আছে নাকি আমার, তাই সরাসরি তোমাদের দেখতে চলে এসেছি। সন্দীপটা হাসতে হাসতে বলল, আরে বোকা মেয়ে, বিয়ের পর এমনি এই অভিমান, তো এই প্রেম উপচে পড়ছে। অভিমান যদি করে থাকে তবে বিশ্বাস রাখো, ও নিজেও এখন তোমার কথা ভাবছে। গিভ হিম সাম টাইম, দেখবে দুদিন যেতে পারবে না, ছুটে চলে এসেছে। একবার তোমার ভাইয়ের সঙ্গে আমার অভিমান হয়েছিল, বিয়ের 1 সপ্তাহ মাথায় বেচারা কি করেছো জানো? রাতে অভিমান হলো, সকালেই উদ্ভ্রান্তের মতো কোয়ার্টার থেকে ছুটে বাড়ি চলে এলো। আমি তাকে দেখে একটু অবাক হইনি, কারণ আমার বিশ্বাস ছিল ও ঠিকই আসবে। বিউটি মুস্কি হাসলো। কারোর ভালোবাসার কথা শুনতেও ভালো লাগে। সে বলল, ভাইয়াকে মিস করছি। কবে আসবে বলেছিল? সন্দীপটা খানিক মন খারাপ করে মলিন মুখে বলল, কবে জানানি, তাকে আর্জেন্ট একটা মিশনে যেতে হবে। ওর মিশনের কথা শুনলেই আমার বুকটা হাহাকার করে, কেমন রিক্ত শূন্যের মতো হয়ে যায় আমি। আল্লাহ মানুষটাকে সবসময় সেফ রাখুন, এটাই চাই। বিউটি সন্দীপটাকে জড়িয়ে ধরলো 2 হাতে, গালে গাল ঘষে বলল, চিন্তা করো না ভাবি, ইনশাল্লাহ সব ঠিক থাকবে। তুমি চিন্তা করো না, দেখবে সকালে শুভ্র কেমন নেওয়াটার মতো হাজির হবে। কাষ্ট হাসে বিউটি। সন্দীপ তার সান্ত্বনা বিউটিকে সামান্য শান্ত করলেও তার ভিতরে এক অজানা শূন্যতা রয়ে গেল। চায়ের কাপে চুমুক দিতে দিতে সে সামনের মেঘ মাখা আকাশের দিকে তাকিয়ে রইল। সত্যি কি সুপ্রিয় তার জন্য ছুটে আসবে, যেমন ভাবে ভাইয়া ভাবির জন্য উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছিল? সুপ্রিয় একা ঘরে বসে আছে, জানালার বাইরে রাতের আলো হালকা করে আসছে। চারিপাশের নিস্তব্ধতা তাকে আরো বিচলিত করে তুলছে। তার ভেতরটা যেন এক অদ্ভুত সংকোচে ভরে উঠেছে। গ্রামে বিউটিকে যেভাবে ফেলে রেখে এসেছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ পুঞ্জীভূত হচ্ছে। একটা মেয়েকে এভাবে ফেলে আসা কি উচিত হয়েছে? নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছে সে। মেয়েটা নিশ্চয়ই তার উপাখ্যানে কষ্ট পাচ্ছে, কিন্তু সেই বা কি করত? ভেতরটা তো তার অজানা কারণে জ্বালা করছিল, যা সে আগে কখনোই অনুভব করেনি। তার স্ত্রী কিনা অন্য একটা পুরুষের জন্য চিন্তায় মরিয়া হয়ে যাচ্ছে। এটা কি কোনো পুরুষ মানুষ মানতে পারে? যে মেনে নিতে পারবে সে তো কাপুরুষ। সে তো কাপুরুষ নয়। মা এসে তাকে খাবার টেবিলে ডাকলেন। সুপ্রিয় ধীরে ধীরে টেবিলের কাছে এলো। খাবার সাজানো হলেও তার মন কোনো কিছুতেই টান পাচ্ছে না। মহিমা বেগম ছেলের দিকে দৃষ্টিপাত করলেন। এসে থেকেই কেমন মুখ চোরা হয়ে বসে আছে ছেলেটা। শান্ত স্বরে শুধালেন, বাবা তুই ঠিক আছিস তো? এসে থেকে দেখছি মনমরা হয়ে আছিস। না মা, তেমন কিছু না। মোজাম্মেল হোসেন খানিক গম্ভীর স্বরে বললেন, বিউটিকে সঙ্গে করে নিয়ে এলে না কেন? একসঙ্গে গিয়েছিলে, একসঙ্গে ফিরলে না কেন? সুপ্রিয় চুপ করে রইল। কি উত্তর দিবে তা ঠিক করতে পারল না। বাবার কণ্ঠে রাগের সুর ছিল না, তবে এমন একটা কাঠিন্য যা তার চুপ থাকার পেছনের কারণে আরো বেশি বেদনাদায়ক করে তুলেছে। বাবা মায়ের চোখের প্রশ্নের উত্তরহীনতা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। কোনো রকম উচ্চবাচ্য না করে কোনো রকমে গলধকরণ করে চলে এলো। মহিমা আর মোজাম্মেল হোসেনও বুঝলেন কিছু একটা হয়েছে। ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তাদের ভেতরকার সমস্যার সমাধান তারা দিতে পারবেন না, নিজেরাই মিটিয়ে নেবে ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন দুজনেই। সুপ্রিয় জানালার পাশে গিয়ে দাঁড়ালো। সে জানে বিউটিকে ফেলে আসার জন্য তার মনে কষ্ট হলেও নিজের রাগ কিভাবে সামলাবে তা বুঝতে পারছে না। কই, বিউটি তো কখনো তাকে নিয়ে এত উদ্বিগ্ন হয়নি। গ্রামের পাট চুকিয়ে মিনহাস আর নুহাস আজই ঢাকায় ফিরেছে। মিনহাস বরাবরের মতোই গম্ভীর,
তার চোখে মুখে ক্লান্তির ছাপ। শহরের ব্যস্ত জীবনের কথা ভেবে সে যেন আরো বেশি অন্যমনস্ক হয়ে পড়েছে। তার পাশে পাশে হাঁটতে থাকা মারিয়াম তার বিপরীত পুরো ভিন্ন। তার বাচাল স্বভাব যেন থামছেই না, অনবরত কথা বলে যাচ্ছে মেয়েটা। মিনহাজ বিরক্ত মুখে হজম করছে মেয়েটাকে। মারিয়াম মিষ্টি হেসে বলল, সত্যি করে বলেন তো স্যার, গ্রামে আপনার দিন কেমন কেটেছে? এমন সুন্দর পরিবেশ কিন্তু আপনার ওই শহরে নেই। মিনহাজ মুখ ঘুরিয়ে এদিক সেদিক নুহাসকে খুঁজল। এখনো কেন আসে না নুহাস? মারিয়াম আবারও বলল, আপনি কি আমার কথা শুনছেন স্যার? মিনহাজ শগক্তিক করল। আপনার কি গ্রাম খুব একটা ভালো লাগে না, নাকি কাজের চিন্তা করতে করতে সবকিছু ফিকে লাগে? নুহাস হন্তদন্ত হয়ে ছুটে আসে ধুলো উড়িয়ে। মিনহাজ কোনো উত্তর দেয় না, তাকিয়ে থাকে নুহাসের আশার দিকে। মারিয়াম বিরক্ত না হয়ে আবার প্রশ্ন করে, আপনি কি জানেন আপনার চুপচাপ থাকাটা খুব বিরক্তকর? অন্তত কিছু বলুন। যাই বলি হো হা করেন শুধু। একটা মানুষ এত চুপচাপ কিভাবে হয়? মিনহাজ হঠাৎ মুখ ঘুরিয়ে মারিয়ামের দিকে তাকিয়ে বলল, সবসময় কথা বলার প্রয়োজন নেই, বুঝছেন? আমি প্রয়োজনীয় কথা ব্যতীত কথা বলতে পছন্দ করি না। আপনার মতো ঘটে গোবর নেই আমার। আমাকে একা একা বিজনেস সামলাতে হয়। এসব হাওয়া আমার কোনো কাজে আসবে না। মারিয়াম থেমে গেল, তবে এক মুহূর্তেই আবার শুরু করলো, বুঝেছি, কিন্তু কথা বললে মন ভালো থাকে। আপনি ট্রাই করে দেখুন। ততক্ষণে নুহাস এসে দাঁড়িয়েছে, রীতিমতো হাঁপাচ্ছে সে। হাঁপড়ের মতো শ্বাস টেনে বলল, দুঃখিত স্যার, আমার সেই এক দোষ, কোথাও যাওয়ার সময় ঠিক বাথরুম পেয়ে যায়। মারিয়াম মুখ টিপে হাসে। মিনহাজ নাক মুখ কুঁচকে বলে, যেমন ভাই তেমন তার বোন, স্টুপিড। মিনহাজ আর নুহাস রওনা দিল। অনিমেষ চোখে মারিয়াম তাকিয়ে থাকে মিনহাজের যাওয়ার পানে। ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত মিনহাজকে দেখা গেল। মিনহাজ একবার তাকালে বোধহয় দেখতে পেত এক বিষাদে ব্যথিত ভরা নয়ন, যার চোখ খুপ্পে অশ্রুতে টলমল করছে। নুহাস শহরে এসেই বিকেলে সুপ্রিয়র বাড়ি এলো। আসার আগে মহিমা বেগমের সঙ্গে হাসি ঠাট্টা করে কফি হাতে ছুটে এসেছে উপরে। হাতে কফির জারটা এগিয়ে দিল সুপ্রিয়র দিকে। সুপ্রিয় অবাক হলো না। শহরে থাকলে নুহাস বন্ধের দিন বিকেল করে চলে আসে তার সঙ্গে আড্ডা দিতে। সে অনুযায়ী ওর আন্দাজ ছিল আজ আসবে নুহাস। নুহাস কফিতে চুমুক দিয়ে মিটিমিটি হাসে, যেন ওর ভীষণ আনন্দ হচ্ছে সুপ্রিয়কে এমন ছন্ন ছাড়া দেখে। বলল, ইরে দোস্ত, কেমন চলছে নববিবাহিত জীবন? ঠিকই চলছে। তুই বল, অফিস কেমন চলছে? অফিস তো চলছে, তবে মন কেমন যেন গ্রামে পড়ে আসা দিনগুলো খুব মিস করছে। কফির কাপে চুমুক দিতে দিতে তারা গ্রামের দিনগুলোর স্মৃতি নিয়ে কথা বলল। বিউটি বাবিকে দেখে মনে হয় না উনি এতটা সাহসী। হঠাৎ এই কথা বলছিস যে? মোটে মোটে তো একদিন দেখা হয়েছে ভালোভাবে। কিছু মনে করিস না, আমি বাবির ফেসটা দেখেছি। কতটা স্ট্রং হলে মানুষ এসিড দগ্ন হয়ে তার সঙ্গে ফাইট করতে পারে ভাবছিস? একটা প্রশ্ন করি, কর। ভাবিকে অ্যাসিড অ্যাটাক কে করেছিল জানিস? মুহূর্তেই গম্ভীরতা ফুটে উঠল সুপ্রিয়র চোখে মুখে। বলল, ওর সঙ্গে যখন এসব ঘটনা ঘটে আমি তখন অস্ট্রেলিয়ায় হায়ার এডুকেশনের জন্য গেছিলাম। আমি চিন্তা করব বলে আমাকে কেউই আমাকে এসব ব্যাপারে জানায়নি। পরবর্তীতে এসে ওর ব্যাপারটা জানতে পেরে আমি থমকে গেছিলাম। ওর কষ্ট হবে ভেবে আমি কিছুই জিজ্ঞেস করিনি। শুধু এটুকু জানি কোনো এক ব্যক্তি ল্যাবে গবেষণা করছিল। বিউটি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিল। শুধু যন্ত্রপাতির টুকটাক শব্দ শোনা যাচ্ছিল। লোকটা কোনো একটি জটিল রাসায়নিক পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। গ্লাসের বোতলে রাখা অত্যন্ত শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করছিল সে। তার কাজের প্রতি মনোযোগ এত গভীর ছিল যে আশেপাশের কিছুই তার নজরে আসছিল না। একটি ছোট ভুল যা হয়তো তার ভাবনার বাইরে ছিল, সেই ভুলই মুহূর্তে বদলে দিল সবকিছু। বোতলটি হঠাৎ তার হাত ফসকে ছিটকে পড়ে যায়। তার প্রতিক্রিয়া জানার আগেই অ্যাসিডের একটি বড় অংশ মুখে ছিটকে পড়ে বিউটির মুখে। বিউটি নিচে বসে কি যেন তুলছিল। নিকাব থাকা সত্ত্বেও ওর মুখের একপাশে সে অ্যাসিড ছিটকে গিয়ে ঝলসে যায়। সেই লোকটাকে আমরা আজও খুঁজে পাইনি। যেহেতু লোকটার মুখে মাস্ক ছিল, সবাই বিউটিকে নিয়ে ব্যস্ত থাকে, খেয়াল করেনি কার হাত থেকে অ্যাসিডটা পড়েছিল।
আমার তোর জন্য গর্ব হয় সুপ্রিয়। বন্ধু হিসেবে তোকে পেয়ে আমি গর্বিত। এমন হাজারো এসিড ভগ্ন নারীদের অবহেলা করা হয় আমাদের সমাজে, সেখানে তুই ভাবিকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছিস, সম্মান করিস। আই প্রাউড টু ইউ। নুহাস সুপ্রিয়র কাজ চাপড়ালো। দুজনের কথোপকথনে কফির কাপে ধোয়া উঠছিল। সুপ্রিয়র জীবনে মানসিক টানাপোড়েনে এখনো ভুগছিল। এই মুহূর্তে ওর ইচ্ছে করছে বিউটির কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু একটা অজানা আত্মগরজ তাকে যেন বাধা দিল। সে কেন যাবে? রাগ সে করেছে, বিউটি তার রাগ ভাঙাবে, তারপরে সে ওর খোঁজ নেবে, নতুবা নয়। নুহাস আরো কিছুক্ষণ থেকে চলে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সুপ্রিয়। অবাধ্য মনটা বারবার ছুটে ছুটে চলে যাচ্ছে বিউটি নামক মানবীর দিকে। গভীর রাত, পেটা ঘড়িতে তখন রাত 1টার জানান দিচ্ছে। এমন সময় অনবরত কলিং বেল টিপছে কেউ। এতক্ষণ জেগে থাকা বিউটির সদ্য চোখ জোড়া বন্ধ হতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই কলিং বেলের শব্দে বিরক্ত হয়ে বিছানা ছাড়তে হলো। পিপ হোল দিয়ে দেখলো একজন অত্যন্ত উদ্বেগ নিয়ে পায়চারি করছে আর কলিং বেল টিপে যাচ্ছে। বিউটির দরজা খুলে হতভম্ব হতে ভুলে গেল। দরজা খোলা মাত্রই ওকে কেউ জাপটে ধরলো। বিউটির মনে হচ্ছে সময় যেন ক্ষণিকের জন্য থেমে গেছে। মানুষটা বিড়বিড় করে বলল, পাষণ্ডী, নিষ্ঠুর, হৃদয়হীনা নারী। বাইরে থেমে থেমে বৃষ্টি পড়ছে। পেটা ঘড়ি অনবরত রাতের নিস্তব্ধতা ভেঙে জানিয়ে দিচ্ছে সময়ের প্রহর। বিউটি এতক্ষণ নিজের ভাবনায় বিভোর ছিল। ঘরে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। চোখ জোড়ায় তখনও ঘুমের আলিঙ্গন চেপেছিল। নিঃশ্বাস নেওয়া যেন সে ভুলে গেছে। দম আটকে দাঁড়িয়ে রইল। অনুভব করলো সুপ্রিয়র ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। ওর পিঠ জোরে এলোমেলো ভাবে সুপ্রিয়র নিঃশ্বাস আসতে পড়ছে কেবলই। সে আলতো হাতে সুপ্রিয়কে ধরে বলল, এত রাতে তুমি? পিপ হোল দিয়ে যখন দেখেছিল এক অস্থির ছায়ামূর্তি, লোকটা বারবার কলিং বেল চাপছে, পায়চারি করছে, তখন তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল। দরজা খুলতেই বিউটি যেন সময়ের গণ্ডি পেরিয়ে আরেক জগতে চলে গিয়েছে। কেউ যখন তাকে শক্ত করে জড়িয়ে ধরল, সেই স্পর্শ, সেই উষ্ণতা, কিন্তু এক মুহূর্তও লাগলো না ওর। সুপ্রিয় নাক টেনে বলল, তুই পাষণ্ডী, নিষ্ঠুর নারী। তুই আমাকে এভাবে একা ফেলে থাকতে পারছিলি কিভাবে বল? কবে এত নিষ্ঠুর হলি তুই? সুপ্রিয়র কণ্ঠে অভিমান, ব্যথা আর অস্থিরতার মিশ্রণ। বিউটি হতবাক হয়ে রইল। সে দেখল সুপ্রিয়র চেহারায় ক্লান্তি আর অবহেলার চিহ্ন। পরনে কেবল ট্রাউজার আর এক ওভারসাইজ ডেনিম টি শার্ট। চুলগুলো এলোমেলো, পায়ে বৃষ্টির কাদার দাগ। তার ভেতরটা কেঁপে উঠল অজানা শিহরণে। তলপেটে মোচড় দিয়ে তার রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ল ক্রমশ। বাইরে বৃষ্টি, তুমি এই অবস্থায় এলে কেন? বিউটির স্বরে ততস্ত্রতা। তোর কাছে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তোর মুখ না দেখে যেন বাঁচতেই পারছিলাম না। মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি। তাদের কথোপকথন ধীরে ধীরে মান অভিমানের দিকে মোড় নিল। তুমি তো কথাই বলবে না। আমাকে ফেলে চলে আসলে কেন? চলে আসার সময় মনে পড়েনি থাকতে পারবে না? বিউটি সুপ্রিয়র দিকে তাকিয়ে প্রশ্ন করল, তার আগে এটার জবাব দে, আমার খোঁজ নেওয়া কি তোর দায়িত্ব নয়? অথচ তুই এতদিন যোগাযোগও করিসনি। সুপ্রিয়র স্বরে আক্ষেপ। কথা বলার মধ্যেই বিউটির নজর গেল সুপ্রিয়র মুখের ক্লান্তির দিকে। মানুষটার ক্ষুধার্ত দৃষ্টি তাকে বলে দিল প্রচন্ড ক্ষুধা নিয়ে সে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে। তুমি কিছু খাওনি তাই না? বিউটি মৃদু স্বরে জানতে চাইল। সুপ্রিয় তাকিয়ে রইল, যেন তার অভিমানের বরফ একটু একটু করে গলে যাচ্ছে। ওকে টেনে ভেতরে এনে দরজা আটকে দিল। সোফায় বসিয়ে দিতে দিতে বলল, বসো, আমি ঝটপট নুডলস রান্না করে আনছি। বিউটি চুলে হাত খোপা করতে করতে রান্নাঘরের দিকে এগোলো। সুপ্রিয় ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কি যেন মিশেছিল সেই দৃষ্টিতে। যে কেউ সেই দৃষ্টিতে তাকালে বুঝে ফেলতে মানুষটার মনে কি চলছে, কি চাইছে সে এখন। স্ত্রীর সান্নিধ্য পাওয়ার জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে আসে তার। বিউটি নিজের হাতেই নুডলস তৈরি করলো। রান্নাঘরের আলোতে সুপ্রিয়র ক্লান্ত চেহারা আরো স্পষ্ট হলো। নুডলস প্লেটে তুলে বিউটি সুপ্রিয়র সামনে বসিয়ে দিল। সুপ্রিয় এক চামচ মুখে তুলতে মৃদু হেসে বলল, তোর হাতের রান্না খাইয়ে আমাকে অভ্যস্ত করে এখন এখানে এসে পড়ে আছিস। বাড়িতে আমি কিছুই খেতে পারছি না। বিউটির ঠোঁট চেপে হাসলো। সুপ্রিয়র দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল অপলক। কি তৃপ্তি সহকারে খাচ্ছে মানুষটা। তেলে চুপচুপে ওস্টের দিকে দৃষ্টি চলে গেল বিউটির। শুকনো ঢুকিলে অন্যদিকে ফিরল সে। অবাধ্য ইচ্ছেরা চারপাশে কেমন করে ডানা মেলছে।
অথচ সে কিছুতেই সেই ইচ্ছেকে প্রাধান্য দিতে পারছে না, নিজের মনস্কামনাকে প্রশ্রয় দিয়ে পারছে না নিজেকে সুখী করতে। সুপ্রিয় আরাম করে খেতে বসলো, দুই জোড়া চোখ স্থির নেত্রে ওকেই দেখছে। মনে মনে বেশ মজা পেল সে। ওকে তো অনেক জানিয়েছে, এবারে তার পালা। সেও দেখবে কি করে বিউটি তার থেকে দূরে থাকে। সকালে ঘরে এক অদ্ভুত সাড়া পড়ে গেল। সন্দীপতা দরজায় এসে জিজ্ঞেস করলো, বিউটি, তুমি কি উঠে? ও মা, শুভ্র ভাই! সুপ্রিয় বিছানায় বসে চা খাচ্ছিল। তার লাজুক চাহনিতে বোঝা যাচ্ছিল সে খানিকটা অস্বস্তিতে আছে। সন্দীপদার রাতেই ওদের দেখেছিল, তবে না জানার ভান করে এমন ভান করলো যেন সে খুব অবাক হয়েছে সুপ্রিয়কে দেখে। বউকে ছাড়া না থাকতে পারে এই বেলায় সাহায্যের? রাতে রাতে যে কি কাণ্ড করেছো সে তো শুনতেই হচ্ছে। কি বিউটি, কি বলেছিলাম? সন্দীপ তার কণ্ঠে রসিকতার আভাস। বিউটি একপাশে দাঁড়িয়ে লজ্জায় মুখ লুকোতে চাইল। সুপ্রিয় কোনো রকমে অপ্রস্তুত হয়ে বলল, জানিস, আমি তো সকালে এসেছি, মর্নিং ওয়াক করতে করতে মনে হলো সোজা এখানেই চলে আসি, তাই আর কি। বিউটি মাথা নেড়ে অপ্রকৃতিস্থের মতো হাসলো। দুজনেই মুখ চোরা হয়ে এদিক সেদিক দৃষ্টি ঘোরাতে লাগলো। বিউটির বাবা মাও এসে দেখলেন, কিন্তু কোনো কথা না বলে একরকম স্বাভাবিক আচরণ করলেন। নিজের মেয়েকে লজ্জা দিতে চাইলেন না তারা, তবে তাদের চোখের চাহনি বলে দিচ্ছিল তারা সবকিছুই বুঝেছেন। সুপ্রিয় এবং বিউটি দুজনেই লজ্জায় একে অপরের দিকে তাকাতে পারছিল না। সন্দীপটা আরো কিছুক্ষণ রসিকতা করে চলে গেল। কাল রাতের পর তারা দুজনেই বুঝেছে তাদের সম্পর্কের গভীরতা এসব ছোটখাটো ভুল বোঝাবুঝি, মান অভিমানের ঊর্ধ্বে। সুপ্রিয় বিউটির দিকে তাকিয়ে মৃদু হাসল। বিউটি তার হাসিতে আরেক দফা ঘায়েল হলো। সুপ্রিয় হাসলে ওর ঠোঁটের যে ভাঁজ পড়ে সেটা এত মনোমুগ্ধকর, না চাইতো বিউটির ইচ্ছে করে টুক করে একটা চুমো এঁকে দিতে, কিন্তু লজ্জা শরমের মাথাকে এই কাজটা সে করতে পারবে না। সুপ্রিয়কে প্রথমে আগাতে হবে, তবে সেও আগাবে। সুপ্রিয় বারান্দায় এসে দাঁড়ালো। চারিদিকে তাকাতেই ওর ভীষণ ফুরফুরে লাগছিল। গতকাল রাতে বৃষ্টির পর সৃষ্টি হয়েছে এক নির্মল পরিবেশ, পাখির ডাক আর হালকা মেঘলা আকাশ। সুপ্রিয়র মনে হলো এই পরিবেশ যেন তাকে খানিকটা মুক্তি দিচ্ছে। সেই মুক্তির মাঝেও বিউটির সঙ্গে গত রাতের কথোপকথনের দৃশ্য তার মনের পর্দায় বারবার ভেসে উঠছিল। এই বয়সে এসে কি এমন পাগলামো মানায়? অবশ্য ভালোবাসার প্রেমের পড়ার জন্য বয়সটা ফ্যাক্ট নয়। মানুষ যে কোনো বয়সে উঠতি বয়সের মতো পাগলামো করতে পারে, নিজের ভালোবাসাকে খুশি করার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। সবচেয়ে বেহাল যদি হয় সবার কাছে, তবে সেটাও হওয়া যায়। এসবে কি বয়স হয় নাকি? বিউটি রান্নাঘরে নাস্তার প্রস্তুতি নিচ্ছিল। সন্দীপটা এসে তার পাশে দাঁড়ালো। নিজের বাহু দিয়ে হালকা গুঁতো দিয়ে বলে, কি, কাল রাত কেমন কাটলে আনাস? সন্দীপ তার কথার মধ্যে মজা আর কৌতুকের ছোঁয়া। বিউটির লজ্জা চাপার চেষ্টা করেও ব্যর্থ হলো। করুণ কণ্ঠে বলল, ভাবি প্লিজ। আর প্লিজ কি? শুভ্র ভাই যা রাতে রাতে বউয়ের বিরহে ঝড় বৃষ্টি মাথায় করে এখানে এসেছে, তুমি কি ভেবেছো আমি দেখিনি? আর তুমি ভেবেছো এখন তোমাকে না জ্বালিয়ে আমি চুপচাপ থাকবো? বিউটি কপাল কুঁচকে সন্দীপটার দিকে তাকালো। তুমি জেগেছিলে? না জেগে থাকলে তো অত সুন্দর বিষয় মিস করে যেতাম। সুপ্রিয় ভাই ওভাবে আসবে সত্যি আমি ভাবিনি, জানো। তোমাদের কাল রাতে ওইভাবে দেখে মনে কি হয় জানো? পৃথিবীতে এখনো সত্যিকারের ভালোবাসা বেঁচে আছে। অদ্ভুত শান্তিতে অন্তর শীতল হয়ে যাচ্ছিল আমার। এই ভালোবাসাটা কখনো হারাতে দিও না আরনাজ। ভালোবাসলে ভালোবাসাকে যত্ন নিতে হয়, যত্নের অভাবে ভালোবাসা মরে যায়। ভালোবাসলে যত্নে তার গভীরতা বৃদ্ধি পায়, বুঝলে? লজ্জা পেয়ে বিউটি মাথা নিচু করে নিজের কাজ করতে থাকলো। সন্দীপ তার চা হাতে চলে গেল। বিউটি চুপচাপ বসে থাকতে থাকতে চিন্তায় ডুবে গেল। সে নিজেকে অপরাধী মনে করছিল বিউটিকে একা গ্রামে ফিরে আসার জন্য। আনমনে ভেবে চলল, আমি মস্ত বড় ভুল করেছিলাম। বিউটির উপর রাগ করে গ্রামে একা ফেলে আসা ঠিক হয়নি। ও কি আমাকে ক্ষমা করবে? যদি এখনো রেগে থাকে বিউটি, তাহলে? সুপ্রিয় নিজেই নিজেকে প্রশ্ন করছিল। ওর ভাবনার মাঝেই বিউটি বারান্দায় এলো। তার হাতে এক কাপ চা। ওর দিকে অর্ধ খাওয়া চায়ের কাপটা এগিয়ে ধরে বলল, আবার চা খাবে? সুপ্রিয় তাকিয়ে দেখলো বিউটি আবার সেই আগের মতো মায়াময় হাসি, ঠোঁটে মৃদু লাজকতা। তার মানে রাগ পড়ে গেছে। মনে মনে ভীষণ খুশি হলো সে। সেই খুশির আভা ওর চোখ মুখেও ঝলমল করছিল। তোর এটো আমি খাবো?
বিউটি চায়ের কাপটা তার হাতে দিয়ে বলল, স্ত্রীর অর্থ খাওয়া চা খেলে মহব্বত বাড়ে, ঝগড়াঝুটি কম হয়। ভুয়া কথা। ঠোঁট বাঁকিয়ে বলল সুপ্রিয়। বিউটি ওর হাত থেকে চায়ের কাপ ছিনিয়ে নিতে নিতে বলল, খেতে হবে না তোমাকে, আমার অর্থ চা খাওয়া। ঝগড়া করছিস কেন? আশ্চর্য। ঝগড়া করছি না। এই যে রেগে যাচ্ছিস, চা কেড়ে নিলে এটা কি ঝগড়া না? এই যে এখন আমাদের মধ্যে ঝগড়া হলো, এই ছোটখাটো ঝগড়াটাকে যদি আমাদের সম্পর্কের চেয়ে বড় হয়ে যায় আমার আর তোমার কাছে, তাহলে কিন্তু সমস্যা। এখন আমি ভাববই না কখনোই। শোন, যে সম্পর্কে যত বেশি ঝগড়া, সে সম্পর্কে তত বেশি ভালোবাসা। সুপ্রিয় বিউটির হাত থেকে চায়ের কাপ নিয়ে চুমুক দিল। তার চোখে অপরাধবোধ ভেসে উঠল মুহূর্তেই। ম্লান কণ্ঠে বলল, তোকে অনেক কষ্ট দিয়েছি, জানি আমি। তোকে ওভাবে একা গ্রামে ফেলে আসা উচিত হয়নি আমার। এক্সট্রিমলি সরি। বিউটি হেসে বলল, আচ্ছা এসব এখন থাক, বরং বলো নাস্তা খাবে এখন? সুপ্রিয় এই সহজ কথার মধ্যে লুকানো ভালোবাসার ইঙ্গিত বুঝতে পারল। তার মুখেও হাসি ফুটে উঠল, বলল, চল। হাশেম আলী যখন ঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলে এলেন, তখন সুপ্রিয় চুপচাপ বসেছিল টেবিলে। তোমার অফিস নেই সুপ্রিয়? বিউটির বাবার স্বরে একটা মৃদু গমগমে গম্ভীরতা, তবে তা পুরোপুরি ঠান্ডা স্বরের। অপ্রস্তুত হয়ে সুপ্রিয় উঠে দাঁড়ালো। জি চাচা, আসলে আজ আমি ছুটি নিয়ে এসেছি। হাশেম আলী তাকে কয়েক সেকেন্ডের জন্য দেখলেন। মেয়ের দুদিন মনমরা হয়ে থাকা লক্ষ্য করে ধরতে পেরেছিলেন কিছু একটা সমস্যা হয়েছে দুজনের মধ্যে। এতে করে সুপ্রিয়র প্রতি কিছুটা মনক্ষুণ্ণ ছিল, তবে সকালে দেখেই মনটা হালকা হয়ে গেছে। বিউটির মা ভাবির সঙ্গে দাঁড়িয়ে আছে। হাশেম আলী টেবিলে বসলেন, সুপ্রিয়কেও বসতে বললেন। সুপ্রিয় বসলে বললেন, কিছু সম্পর্ক আছে যেগুলো দায়িত্বের মতো, আর কিছু ভালোবাসার মতো। তুমি কোনটার মধ্যে আছো সেটা বুঝতে পারলে জীবন সহজ হবে। আর যদি ভালোবাসা আর দায়িত্ব দুটি পার্থক্য ধরতে না পারো, তবে সেই সম্পর্কে ভ্যালু থাকে না। হাশেম আলীর কথাগুলো সুপ্রিয়র মনের গভীরে আঘাত করল। সে মাথা নিচু করে রইল। সত্যি তো, সে এতদিন বিউটির প্রতি শুধুই দায়িত্ব পালন করে গেছে, ওকে স্ত্রীর মর্যাদা দিতে পারেনি। একটা অজানা দ্বিধা থেকে সেই দ্বিধাটা বোধ হয় একটু একটু কেটে যাচ্ছে। সে ঠেল বুঝতে পারছে। তাই সে হাশেম আলীর হাত ধরে বলল, আমি জানি না চাচা, বিউটিকে আমি কতটা সুখী করতে পারবো, তবে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি ওর হাত ছাড়বো না। ওকে কখনোই আমি একা করে দেব না। ওর কষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না। ওকে ভালো রাখতে যা যা করতে হয় সেই সবকিছুই করে যাব আজীবন। এইটুকু ভরসা রাখবেন। খাওয়া শেষে দুজনেই ঘরে আসলো। বিউটি বলল, তুমি বাবার কথায় কিছু মনে করো না। আসলে বাবা এই 2 দিন আমাকে মনমরা থাকতে দেখেছে, তাই একটু ওভাবে বলে ফেলেছে। আমি বুঝতে পেরেছি পাগলি। সত্যি? 3 সত্যি। বিউটি প্রসন্ন হাসলো। বিনিময়ে সুপ্রিয় হাসলো। তারপর কাছে টেনে আলতো জড়িয়ে ধরলো বিউটিকে। একটা সম্পর্ক শুধু অনুভূতির বিষয় নয়, ভালোবাসা, দায়িত্ব আর সমঝোতারও ব্যাপার। মিনহাজ অফিসে বসে আছে, সম্পূর্ণ মনোযোগ তখন ল্যাপটপের স্ক্রিনে। রুমকি সামান্য গলা খাকারি দিল মিনহাজের মনোযোগ আকর্ষণ করতে। মেলি শব্দ পেয়ে মিনহাজের মধ্যে কোনো ভাবান্তর হলো না, চোখ তুলে তাকালো না পর্যন্ত। মিনহাজ স্ক্রিনে তাকিয়ে থেকেই বলল, কিছু বলবেন? রুমকি সামান্য ভরকালো কণ্ঠটা শুনে। কি মিশেছিল সেই কণ্ঠে সে জানে না। আমতা করে বলল, ইয়েস স্যার, আমার একটু ছুটির প্রয়োজন। কি কারণে? এই মুহূর্তে বেশ লজ্জা পেল রুমকি। কাচুমাচু ভঙ্গিতে ভাবলো লোকটা কি সত্যি কিছুই জানে না। মৃদু এবং কোমল গলায় বলল, বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই জন্য। ওকে। জি স্যার। ছুটি মঞ্জুর। থ্যাংক ইউ স্যার। বিনীত কণ্ঠে বলে রুমকি মিনহাজের দিকে তাকালো। কি সুন্দর মানুষটা! ইস, এই লোকটা যদিও গম্ভীর, তবুও ওর তাকে লাগবে। বেশ পছন্দ করে সে মানুষটাকে। আরো কিছু বলার আছে? না স্যার। তাহলে যাচ্ছেন না কেন? রুমকি কাচুমাচু ভঙ্গিতে মিনহাজের কেবিন থেকে বের হলো। দরজা পেরিয়ে রুমকির মনে হলো তার হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেছে। মিনহাজের স্বল্প কথায় অথচ গভীর ব্যক্তিত্ব তাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে। লোকটা গম্ভীর, তবুও এত চমৎকার। ইস, মানুষটা আমার হবে ভাবতেই ভালো লাগছে। রুমকি মনে মনে গদগদ হয়ে গেল। মিনহাজ ল্যাপটপে চোখ রেখে কাজ করলেও মনের এক কোণে রুমকির আচরণ নজরে এলো।
এমন গায়ে পড়া মেয়েদের ও সহ্য করতে পারে না। মেয়েটার হাব ভাব দেখলে শুধু সে কেন যে কোনো পুরুষ মানুষ বুঝে ফেলবে তার মনে কি চলছে। এত সব ভাবনাকে দূরে ঠেলে মিনহাজ কাজে মনোযোগ দিল। নুহাস আজ অফিসে আসেনি, ওর বোনকে কলেজে ভর্তি করাবে বলে ছুটি নিয়েছে। সন্ধ্যা হয়ে এসেছে। মিনহাজ অফিসের কাজ শেষ করে নিজের গাড়িতে উঠল। ড্রাইভারকে ছুটি দিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিল। চলতি পথে রাস্তার একপাশে ভিড় দেখে গাড়ি থামালো। কৌতূহল বশত সে নেমে গেল। ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে দেখলো একজন বৃদ্ধ রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। মিনহাজ নিজের রুমাল দিয়ে বৃদ্ধের মুখ মুছে দিল। দ্রুত লোকটাকে তার গাড়িতে বসিয়ে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেল। ক্লিনিকে বৃদ্ধ কিছুটা সুস্থ হলো। মিনহাজ তাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? এই অবস্থা হলো কিভাবে আপনার? মুসলিম আলী। বৃদ্ধ নাম বললেন, তারপর থেমে ধীমি স্বরে ভেঙে ভেঙে বললেন, আমি আমার ছেলের সঙ্গে থাকতাম, কিন্তু আজ সকালে ঝগড়া হয়েছে ওর বউয়ের সঙ্গে আমাকে নিয়ে। ওদের ভালোর জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছি। বিয়ে করছে, ছেলের বউ আমাকে সহ্য করতে পারে না। বুড়ো বুড়ো বলে গালি দেয়, উঠতে বসতে কথা শুনতে হয়। কথা শুনতে শুনতে কান পচে গেছে আমার। মিনহাজ চুপ করে শুনল। তার মনে হলো দায়িত্ব এড়ানোর জন্য সম্পর্ক ভাঙা উচিত নয়। নিজের অভিজ্ঞতার কথা মনে পড়ল। সেও এক সময় সম্পর্কগুলোকে গুরুত্ব দিত না, কিন্তু আজ সময়ের পরিবর্তে বুঝেছে সম্পর্ক টিকিয়ে রাখাই জীবনের আসল মূল্য। মিনহাজ তার হাত আঁকড়ে ধরে বলল, আজ থেকে আপনার সব দায়িত্ব আমি নিলাম চাচা। এভাবে হুটহাট বের হবেন না রাস্তায়। আর যদি কিছু হয়ে যেত আপনার? বৃদ্ধ মিনহাজের মুখের দিকে তাকিয়ে রইলেন। মিনহাজ তাকে আশ্বস্ত করে নুহাসকে করল। বৃদ্ধর কথা জানালো, নুহাস আগামীকাল আসবে বাড়িতে, কিছু একটা প্রবলেম হয়েছে সেজন্য আজ রওনা দিতে পারেনি। ফোনের অপর প্রান্ত থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পেল মিনহাজ। কণ্ঠটা চিনতে একদমই ভুল হলো না ওর। বাচাল মেয়েটা ওইভাবে কাঁদছে কেন? স্ট্রেঞ্জ। বিড়বিড় করলো মিনহাজ। রাতের শহর নিস্তব্ধ। মৃদু বাতাসে জানালার পর্দা তুলছে। চাঁদের আলো ফিকে হয়ে যাচ্ছে পূর্ব আকাশে ভোরের আলো ফোটার অপেক্ষায়। সুপ্রিয় আর বিউটি ফিরে এসেছে তাদের নিজেদের ছায়া ঘেরা বাসায়। দিনভর ক্লান্তি শরীরের ভাঁজে ভাঁজে জমে গেলেও ওদের মনে অদ্ভুত প্রশান্তি। সংসারের কাজগুলো সেরে বিউটি বারান্দায় এসে বসেছে। বিউটি জানালার পাশ দিয়ে বারান্দার গাছগুলো দেখছে। হঠাৎ সুপ্রিয় এসে ওর পাশে বসলো। ফ্রেশ হও, আমি কফি আনছি। বিউটি উঠে দাঁড়ালো। সুপ্রিয় তার দিকে তাকিয়ে নাক টেনে বলল, এটাই মিস করেছি সবচেয়ে বেশি। ও, তার মানে আমার বানানো কফি শুধু মিস করা হয়েছে, আমাকে নয়। চাপা অভিমান প্রকাশ পেল তার কণ্ঠে। আরে এটা কখন বললাম? অফিস থেকে আসার পর তুই কফি করে দিতিস। কফি খেয়ে আমার মাথা ব্যথা কমে যেত। তোর হাতে জাদু আছে বুঝলি। এত ভালো কফি আমি কখনোই খাইনি। এবারে ফুলে আমি আকাশে ফানুস হয়ে উড়ব। আর বলো না প্লিজ। ভারী মুশকিল তো। তুই তো আমাকে পাত্তাই দিচ্ছিস না। ছোট বাচ্চাদের মতো তেরামি করছিস দেখছি। আমি তেরামি করি? হ্যাঁ করিস, আর এখনো করছিস। সুপ্রিয় ঠোঁটে দুষ্টুমির হাসি এঁটে আছে। সুপ্রিয় কথাটা শেষ করতে পারল না। বিউটি ফোঁসফাঁস করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। আমি আজকে এমন কফি খাওয়াবো না, বুঝবে আমি কি জিনিস। বিড়বিড় করলো বিউটি। সকালের আলো ঘরে আসতেই সুপ্রিয়র বাবা মোজাম্মেল আহমেদ আর মা মহিমা বেগম তাদের চা খেতে বসেছে। দুজনের কথায় হাসি মিশে যাচ্ছে। চাটা খুব ভালো হয়েছে, কি বলো? মহিমা বেগম বললেন। মোজাম্মেল আহমেদ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন। মহিমা বেগম একটু হেসে বললেন, তা তো দেখতেই পাচ্ছি, শাশুড়ি হিসেবে আমায় খুদ ধরার সুযোগই তো দিচ্ছ না মেয়েটা। মোজাম্মেল ঠোঁটের কোণে হাসি রেখে বললেন, সেই সুযোগ বোধ করি কখনোই পাবে না মহিমা। দুজনেই হাসলেন। বিউটি দ্রুত কাজ সেরে নিচ্ছে। ওর মনটা কিঞ্চিত খারাপ। সুপ্রিয়র সঙ্গে অভিমান চলছে কফির বিষয় নিয়ে। দুজনেই দুদিকে ফিরে শুয়ে পড়েছিল রাতে। ও বাড়ি থেকে আসার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে না ঘুমোলে শান্তি পায় না। সেখানে গতকাল সামান্য বিষয়ে দুজনে অভিমান করেছে। সুপ্রিয় রেডি হচ্ছে, এর মধ্যেই হাত ছেড়ে ডাকলো, বিউটি শুনে যা। মহিমা আর মোজাম্মেল ছেলের দৃষ্টতা দেখলেন। এখনো বউকে তুই সম্বোধন করছে তোমার ছেলে, ওকে থাপড়ে ওর গাল ফাটিয়ে দিব আমি। আহা, রাগ করো না, পুরনো অভ্যাস ছাড়তে সময় লাগবে একটু। অতঃপর মহিমা বেগম বিউটিকে উদ্দেশ্য করে বললেন, বিউটি, সুপ্রিয় ডাকছে, যা শুনে আয়। এদিকটা আমি দেখছি।
বিউটি হাতের কাজ রেখে রুমের দিকে পা বাড়ালো। গাল ফুলিয়ে রুমে ঢুকতেই সুপ্রিয় হ্যাসকে টানে বুকের উপর ফেললো ওকে। নাকে নাক ঘষে ফিচেল গলায় বলল, কাল রাত থেকে জ্বালাচ্ছিস কেন? সামান্য কফি নিয়ে কেউ এমন করে? হ্যাঁ, করেই তো। তুমি তো আমাকে ওই কফির জন্যই মিস করেছো, এছাড়া অন্য কোনো কারণ তো নেই। ঠাটিয়ে চর লাগাবো। 2 লাইন বেশি বুঝতে বলেছি তোকে। ছাড়ো, কাজ আছে আমার। কাজ পরে করবি, এখন আমার একটা কাজ করে দে। কি কাজ? শার্টের বোতাম ছিঁড়ে গেছে, লাগিয়ে দে। পারবো না, অন্য শার্ট পরো, এটা রেখে যাও। এখন শার্ট পরে ফেলেছি, আয়রন করা আর শার্ট নেই। বাধ্য হয়ে বিউটি সুই সুতা নিয়ে সুপ্রিয়র শার্টের বোতামে হাত দিল। সুপ্রিয় ওর উদর আঁকড়ে ধরল 2 হাতে। সামান্য উঁচু করে ধরতেই বিউটি অস্বস্তিতে পড়ল। কোনো রকমে বললাম, এইভাবে কিভাবে বোতাম লাগাবো? এইভাবে লাগাবি, না হলে দরকার নেই। এদিকে বিউটির অবস্থা শোচনীয়। এদিকে সুপ্রিয়র অবাধ্য স্পর্শ, অন্যদিকে সুপ্রিয়র সৌষ্ঠব্য দেহে ফর্সা শরীরে লোমশ সমূহ ওকে আকর্ষণ করছে। কি সুন্দর তার বক্ষ! বিউটি শুষ্ক ওষ্ঠজোড়া ভিজিয়ে নিল। সর্বাত্মক এক অজানা শিহরণ ছড়িয়ে পড়েছে। সুপ্রিয়র অবাধ্য হাত জোড়া বিচরণ করছে ওর উদরে। বিষামত হচ্ছে বিউটি, গলা শুকিয়ে এলো ওর, হাত পা কেমন অবশ হয়ে আসে যেন। সুপ্রিয় ওর ঠান্ডা নাক ওর গালের সঙ্গে ঘষল। ফিসফিস করে সুরেলা কণ্ঠে বলল, তোর নাক এত ঘামে কেন রে? বিউটি কিছু বলতে পারল না। বোতাম লাগানো শেষ হতেই ছুটতে চাইল, কিন্তু সুপ্রিয় ওকে নড়তে দিল না। আরো একটু শক্ত করে ধরতেই সুই গিয়ে লাগলো ওর বুকে। মৃদু শব্দ করলো সুপ্রিয়। বিউটি বিচলিত হলো, বলল, দেখলে তো, ইস, বুকে লেগে গেল, রক্ত বের হচ্ছে। কেন এমন করছো? বের হতে দে, অল্প একটু রক্তে কি হবে? সরো তুমি, দেখতে দাও। বিউটি শার্ট সরিয়ে দেখল, অল্প রক্তে লাল হয়ে গেছে ফর্সা বক্ষ। আচমকা একটা কাজ করে বসলো বিউটি। উষ্ণ ছোয়ালো ব্যথাতর স্থানে, শুষে নিল রক্তটুকু। বেসামাল হলো সুপ্রিয়র বিউটির অল্প ছোঁয়াতে। চেপে ধরলো ওকে দেয়ালের সঙ্গে হিসিয়ে বলল, আজকে কি অফিসে যেতে দিবি না? আমি কি বলেছি সেটা? ওখানে রক্ত বের হয়েছিল তাই। বিউটির কথা শেষ হলো না, টুক করে সুপ্রিয় ওর ঠোঁটজোড়া চেপে ধরল। প্রথমবার এমন মাতাল করা স্পর্শ পেয়ে বিউটি চেপে ধরল সুপ্রিয়র শার্ট। মিনিট 2 পর ছাড়া পেল সে। সুপ্রিয় একই প্রশ্ন আবারও করল, কি করছিলে এটা? তোর নাক এত ঘামে কেন বললি না তো? শুনেছি যে মেয়ে স্বামীকে বেশি ভালোবাসে তার নাক বেশি ঘামে। এই কথাটা কতটা যুক্তিযুক্ত? যদি সত্যি এমন কিছু হয় তাহলে তুই আমায় কতটা ভালোবাসিস বিউটি? বিউটি হাঁপাচ্ছিল, জবাব দিতে পারল না। তৎক্ষণাৎ লজ্জায় আড়ষ্ট হয়ে সুপ্রিয়কে ধাক্কা দিয়ে দৌড়ে নিচে চলে গেল। ঠোঁট কামড়ে হাসল সুপ্রিয়। গ্রামের সীমানা পেরিয়ে শহরে এসেছে মারিয়াম। নুহাস তাকে তার কাছে এনে একটা প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। নতুন পরিবেশ, নতুন স্বপ্ন, সবকিছু মিলিয়ে মারিয়াম বেশ এক্সাইটেড। মারিয়ামের মনের করে বাসা বেঁধেছে অন্য এক অনুভূতি। কলেজ শেষ করে সোজা মিনহাজের অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকে। গত 1 সপ্তাহ ধরে চলছে এটা। প্রতিদিনের রুটিন হয়ে গেছে বলা যায়। উদ্দেশ্য একটা নজর মিনহাজকে দেখা। নুহাসের নাম করে এখানে আসে সে। আজকেও ব্যতিক্রম হয়নি। মারিয়াম অফিসের নিচে এসে হাজির হলো। তৃষ্ণার্ত মনটা অস্থির হয়ে আছে মানুষটাকে দেখার জন্য। ইতিউতি করতে করতে সে অফিসের ভেতরে প্রবেশ করলো। নুহাসের কেবিনের দিকে না গিয়ে সোজা দাঁড়ালো মিনহাজের কেবিনের সামনে। অফিসের বাকি স্টাফরা ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। রুমকে নিজের ডেস্ক থেকে লক্ষ্য করলো তাকে। উঠে এসে জিজ্ঞেস করলো, কাকে চাইছেন আপু? মিনহাজ স্যারকে। বলেই হাঁটা ধরল। মারিয়াম কাচের গ্লাস ভেদ করে দেখলো মিনহাজ ব্যস্তভাবে কাজ করছে। মারিয়াম দরজায় দাঁড়িয়ে নক করে বলল, স্যার ভেতরে আসতে পারি? মিনহাজ না তাকিয়ে বলল, আপনি কে? আমি মারিয়াম, নুহাস ভাইয়ের বোন। চিনতে পেরেছেন স্যার? মারিয়াম বলল। মিনহাজ এবার তাকালো, দেখলো শ্যামলা মেয়েটা কেমন ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। পরনে কলাপাতা কালারের ঢিলাঢালা 3 পিস, খুবই সাদামাটা ভাবে কাঁধে হ্যান্ডব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। বসি স্যার? মারিয়ামের কথা শুনে মিনহাজ হাত দিয়ে ইশারা করলো বসার জন্য। তারপর জিজ্ঞেস করলো, আসলে কলেজ শেষ করে সরাসরি ভাইয়ের কাছে এসেছি। দেখলাম ভাইয়া কাজ করছে, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই একটু। না মানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না তো, তাই। এখানে আপনাকে ছাড়া তো আর কাউকে চিনি না,
তাই সরাসরি আপনার কেবিনেই এলাম। এক নিঃশ্বাসে বলল মারিয়াম। কথাগুলো ও আগে থেকেই সাজিয়ে রেখেছিল। বুকটা ধুকপুক করছে ওর, কি অদ্ভুত, এত ভয় করছে কেন তার? মিনহাজ বিড়বিড় করলো, মেয়েটা এখনো সে বাচালি রয়ে গেল। আপনি কি বিরক্ত বোধ করছেন? কিছু বলছেন না যে? মিনহাজ ভ্রু কুঁচকে বলল, কি বলবো, ইসে যখন পড়াচ্ছেন কফি খেয়ে যান। না না, আপনি বিরক্ত করেননি তো? মারিয়াম একটা মুচকি হাসি দিয়ে বলল। ঠিক আছে, তবে আপনাকে বিরক্ত করলাম বলে ক্ষমা চাচ্ছি। মিনহাজ মাথা নাড়ল। যদিও কথাটা ফর্মালিটির সঙ্গে বলেছে মিনহাজ, কিন্তু সত্যি কথা বলতে সত্যি ওর বিরক্ত লাগছে মারিয়ামকে। মারিয়ামও আজ করতে পেরেছে সেটা। সে কিছুটা আহত হলেও মিনহাজের গাম্ভীর্য তার আগ্রহ আরো বাড়িয়ে দিল। তার চোখে মিনহাজ যেন এক ধাঁধার মতো। মারিয়াম কল্পনায় বনে যায় এক অন্যরকম গল্প। তার ভেতরে জন্ম নেওয়া অনুভূতিগুলো যেন দিন দিনে আরো গভীর হয়ে উঠছে। উন্মাদনা বেড়ে চলেছে তার, অথচ সে জানে সে যে অথৈ নদীতে ঝাঁপ দিয়েছে, যার কুল কিনারা নেই, সাঁতরে পার খুঁজে পাওয়ার আশা খুবই ক্ষীণ। পথের দুধারে ভোরের আলো যেন রং তুলির মতো ছড়িয়ে পড়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।